হ্যাঁ, হ্যালো। হ্যালো, গুড মর্নিং। আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন। গুড মর্নিং। একটু জানান আমাকে যে হ্যাঁ আপনারা শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, আদাব। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যারা জয়েন করেছেন, বোর্ড কি ক্লিয়ার আছে, দেখা যাচ্ছে কিনা একটু দেখেন আমাকে। আমার বোর্ডে যা লেখা আছে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আর সরি ফর বিং লেট, অ্যাট লিস্ট 15 মিনিটস। 15 মিনিট দেরিতে শুরু করছি। আসলে টেকনিক্যাল কিছু প্রবলেম হচ্ছিল আমার ল্যাপটপে, কানেক্ট হচ্ছিল না, ক্যামেরা পাচ্ছিল না, যার কারণে। ওকে, সো আপনারা জয়েন করেছেন 167 জন, আর কিছু মানে 2-1 মিনিট অপেক্ষা করা যায়। আচ্ছা, আমরা শুরু করছিলাম ডিটারমিনার্স। অনেকেই আমাকে টেক্সট করেছেন যে স্যার মাঝখান থেকে কেন, মানে অর্থাৎ শুরু থেকে শুরু নয় কেন। একদম শুরু থেকে বলতে আমরা বুঝেছি সিকোয়েন্সিয়ালি যখন আমরা যাব, যে একদম পার্টস অফ স্পিচ থেকে শুরু করে সবগুলো, হ্যাঁ, সেখান থেকে। তো আসলে আমরা কেন শুরু থেকে শুরু করছি না, সেটার পেছনে কারণ আমি এক্সপ্লেইন করেছিলাম গত ক্লাসে। সেটা হচ্ছে যে আমাদের মাঝখানে একটু কনফিউজিং যে টপিক গুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করার জন্যই ডিটারমিনার্স শুরু করা। কারণ আহ, একটা দুটো ক্লাস, প্রথমে দুটো ক্লাস হচ্ছে মূলত আমাদের পেজ থেকে সবার জন্য উন্মুক্ত করার কথা ছিল। তো যেহেতু করেনি, সেহেতু আমরা জাস্ট ডিটারমিনার যেহেতু শুরু করেছি, ডিটারমিনার শেষ করেই আমরা মূলত একদম আমাদের নাউন থেকে শুরু করবো, একদম শুরু থেকে। কারণ এখানে আহ, কথা প্রবলেম হচ্ছে। আচ্ছা, সাউন্ড মনে হয় আপনার ওখানে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। হ্যাঁ, কারণ আমি তো হাই স্পিড নেটওয়ার্ক চালাচ্ছি এখানে, প্রায় 10 Mbps আমার নেটওয়ার্ক কানেকশন হাই স্পিডের। হ্যাঁ, ওকে, সো আমরা এখন শুরু করে দিচ্ছি। তাহলে আমরা এই কারণে ডিটারমিনার্স টপিকটা শুরু করেছি। আমরা ডিটারমিনার্স টপিকটা মূলত আলোচনা শেষ করেই আমরা একদম শুরু থেকে শুরু করব, অর্থাৎ পার্টস অফ স্পিচ নাউন ওখান থেকে। কারণ আমি বলেছি আমাদের এই ইংলিশ গ্রামার কোর্সটা মূলত বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যাবে, অর্থাৎ একটা টপিক শুরু করে ওইটার হচ্ছে ডিটেলস পড়ানো হবে একদম শুরু থেকে, জিরো থেকে শুরু করে। কারণ এর মধ্যে যদি কেউ অ্যাডভান্স লেভেলের লার্নার থাকেন, অবশ্যই এখানে আছেন অনেকে ভালো পারেন, বা হচ্ছে অনেকে দেখা যাচ্ছে যে অ্যাডভান্স লেভেলের লার্নার হওয়ার কারণে উম, আমি হয়তো দেখা যাচ্ছে কিছু প্রাইমারি লেভেলের আলোচনা করবো, আপনার কাছে সেটা হয়তো খুব বিরক্তিকর মনে হতে পারে যে স্যার এটা কি আলোচনা করছে, আমি তো জানি সব। কিন্তু দেখা যাচ্ছে ওইটা হয়তো আরেকজনের দরকার আছে। তো এখানে অনেক মানে ডিফারেন্ট টাইপস অফ ব্যাকগ্রাউন্ডের লার্নার আছে। তো আমাদের সবার কথা চিন্তা করে ডিটেলস আলোচনা হবে শুরু থেকে, একদম জিরো থেকে। তো আমরা ডিটারমিনার্স এর এইগুলো আমি লিখে রেখেছি এই কারণে বোর্ডে আগে থেকে, কারণ এগুলো আমাদের গত ক্লাসের আলোচনা। জাস্ট সাম আপ করার জন্য লিখে রাখা আছে। একটু দেখেন আমরা ডিটারমিনার্স কাদেরকে বলছি, অর্থাৎ কোনগুলো ডিটারমিনার্স। এক কথায় যদি বলতে চাই, ডিটারমিনার্স হচ্ছে আমরা এই কয়েকটাকে বলছি। আর্টিকেলকে প্রথমে আমরা ডিটারমিনার্স বলেছি। অনেকে বলেছেন যে কোয়ান্টিফায়ার্স গুলো ডিটারমিনার কিনা। হ্যাঁ, কোয়ান্টিফায়ার্স এক রকমের ডিটারমিনার, কারণ ডিটারমিনারে যতগুলো টাইপস আছে, অর্থাৎ যত রকম ডিটারমিনার্স পাচ্ছি আমরা, সেখান থেকে কোয়ান্টিফায়ার কিন্তু একরকম। দেখেন, কোয়ান্টিটেটিভ অ্যাডজেটিভস যখন আমরা বলছি, কোয়ান্টিটেটিভ অ্যাডজেটিভস এর মধ্যে কিন্তু দুই রকমের আছে। কোয়ান্টিটি বোঝায় এরকম কিন্তু আহ কোয়ান্টিটি বলতে কিন্তু আমরা এখানে দুই ধরনের কোয়ান্টিটি বোঝাই। একটা হচ্ছে ডেফিনিট কোয়ান্টিটি। ডেফিনিট কোয়ান্টিটি কোনগুলো? ওই যে নিউমেরি, মানে নিউমেরাল যে অ্যাডজেটিভস গুলো, নিউমেরাল অ্যাডজেটিভের মধ্যে যেগুলো কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ, এগুলো কিন্তু আপনার ডেফিনিট করে দেয়। যখন আপনি কার্ডিনালে বলছেন
ধরেন 1 2 3 এরকম, এটা আপনি সংখ্যায় লিখেন বা হচ্ছে স্পেলিং যেটা আমরা বলছি যে যে বাংলায় যেরকম বলি যে সংখ্যায় লেখো বা বানান করে লেখো, এটা আপনি 1 ON দিয়েও লিখেন বা 2 দিয়ে লিখেন না কেন, যেটাই লিখেন না কেন, TWO যেটাই লিখেন, হ্যাঁ 1 2 3 4 যখন আপনি লিখছেন সেটাও কিন্তু আপনি লিমিটেড হয়ে যাচ্ছে, অর্থাৎ এত স্পেসিফিক হয়ে যাচ্ছে, ডেফিনিট হয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু এটা সংখ্যাবাচক শব্দ কিন্তু ডেফিনিট। একইভাবে অর্ডিনাল যখন আপনি বলছেন ফার্স্ট সেকেন্ড থার্ড, সেটাও কিন্তু আপনার ডেফিনিট নাম্বার। সো এইখানে ফার্স্ট আমরা যখন লিখছি ফার্স্ট সেকেন্ড, হ্যাঁ এভাবে, অথবা থার্ড, ফার্স্ট হচ্ছে FIRST, এরকম সংখ্যাবাচক শব্দগুলো, হ্যাঁ এগুলো কিন্তু সবগুলো হচ্ছে ডেফিনিট। মাল্টিপ্লিকেটিভ হচ্ছে সিঙ্গেল, ডাবল, ট্রিপল, ফোর্থ, হ্যাঁ ফোর্থ ফোল্ড, ফিফথ ফোল্ড, এরকম সরি 5 ফোল্ড, 4 ফোল্ড, এরকম যখন আমরা লিখছি তখন কিন্তু এটা মাল্টিপ্লিকেটিভ হয়ে যাচ্ছে। সো মাল্টিপ্লিকেটিভ বলেন, অর্ডিনাল বলেন, কার্ডিনাল বলেন, যত রকম সংখ্যাবাচক শব্দ আছে এই সবগুলোই কিন্তু ডেফিনিট, নির্দিষ্ট করে দেয়। আর আরো কিছু সংখ্যা বোঝায় যেগুলো হচ্ছে ইনডেফিনিট। যখন আপনি দেখেন এখানে আমি একটা বক্সের মধ্যে কয়েকটা লিখেছি, সবগুলো লিখিনি, সবগুলো জায়গা হচ্ছে না, আপনারা অবশ্যই বই থেকে সবগুলো দেখে নেবেন, মোটামুটি সব বই দেয়া আছে এগুলো, হ্যাঁ। আমার কথা যিনি বুঝতে পারছেন না মনে হয় আলমাস সবুজ, হয়তো আপনার ওখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, হ্যাঁ কোন একটা জায়গায় হয়তো প্রবলেম হচ্ছে, নেটওয়ার্ক কানেকশনে হয়তো প্রবলেম হচ্ছে। আপনি একটু আপনার নেটওয়ার্ক কানেকশনটা একটু দেখেন, হয়তো একটু উইক কানেকশন বা পোর কানেকশন পাচ্ছেন। ওকে, সো ইনডেফিনিট আর মানে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বলছি সেগুলো কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ বোঝায়, হ্যাঁ পরিমাণ বোঝায়। তো এই পরিমাণের ভিতরে আবার সংখ্যাবাচক কিছু আছে, এটাকে আমরা এই কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভস কে আবার যদি আমরা ভাগ করি তাহলে ডেফিনিট পাবো, ইনডেফিনিট পাবো। ডেফিনিটের ভিতরে নিউমেরাল যে অ্যাডজেক্টিভস গুলো আছে, নিউমেরাল যে সংখ্যাবাচক যেগুলো সেগুলো, আবার ইনডেফিনিট কোনগুলো, এগুলোও কিন্তু পরিমাণ বোঝায়, কিন্তু এটা ইনডেফিনিট, পার্টিকুলার একদম বিশেষ করে স্পেসিফাই করে দেয় না এগুলো। যেমন সাম, মেনি, মাচ, মোর। সাম মানে কিছু, মেনি মানে অনেক, মাচ মানে হচ্ছে অনেক, তাই না? মোর মানে হচ্ছে অনেক বা বেশি, লিটল মানে অল্প, ফিউ মানে কিছু বা অল্প, এরকম এগুলো কিন্তু আপনার পরিমাণ বোঝায়, এগুলো কিন্তু কোয়ান্টিটি বোঝায়, ঠিক আছে কোয়ান্টিটি বোঝায়, বাট এগুলো ডেফিনিট, এগুলো হচ্ছে ইনডেফিনিট। তো আমাদের এখান থেকে প্রশ্ন হবে যে কোনটি ডিটারমিনার। হ্যাঁ এগুলো তো আপনি জানবেন কারেকশনের জন্য, হ্যাঁ এগুলো কারেকশনের জন্য আসবে, রাইট ফর্ম ভার্বসে আসবে, কারণ আপনি যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করবেন তখন কিন্তু এগুলো না জানলে, এগুলোর ব্যবহার না জানলে, এই যে প্রত্যেকটা এখানে যতগুলো আমরা লিখেছি এই প্রত্যেকটার ব্যবহার না জানলে আপনি কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভুল করবেন, রাইট ফর্ম ভার্বসে ভুল করবেন, ঠিক আছে কারেকশন আসবে সেখান থেকে আপনি ভুল করবেন। তো এগুলো কিন্তু জানা জরুরি। তো আরেকটা বিষয় বলে রাখি যে আমাদের আসলে আমি বলেছিলাম যে সেদিন একজনের কমেন্টেও লিখলাম যে হয়তো আমাদের ডিটারমিনার ক্লাসটা 2টা ক্লাসে শেষ হয়ে যাবে, কিন্তু দেখলাম যে আসলে অনেক জিনিস আছে এখানে, 2টা ক্লাসে হয়তো বা সম্ভব হবে না, আমাদের 3টা ক্লাস বা 2টার ক্লাসের একটু বেশি 2.5টা ক্লাস নিতে হবে, ঠিক আছে 2টা ক্লাস পার করে হয়তো বা 3 নাম্বার ক্লাসের আমরা অর্ধেক পর্যন্ত ডিটারমিনার আলোচনা করতে হবে, এত বড় একটা টপিক। ওকে, সো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে সব জিনিস বোঝা, হ্যাঁ আমরা যে একদম 60টা ক্লাস দিয়েছি 60টা ক্লাসের মধ্যে সব বুঝে ফেলবো যদি সময় না থাকে তাও না, আমরা দেখা যাচ্ছে 60টা ক্লাসের হয়তো এক্সট্রা ক্লাস নিলাম, আরো যদি প্রয়োজন হয় আমাদের 2টা বা 4টা বা 5টা ক্লাস হয়তো বা এক্সট্রা ক্লাস নিলাম এই সময়ের মধ্যে, যে দিনগুলোতে আমাদের ক্লাস নাই, যেমন ধরেন দেয়া নাই কি রবিবার ফ্রি আছি আমরা, মঙ্গলবার আছি, বৃহস্পতিবার আছি, তো এই 3 দিন কিন্তু ক্লাস নাই আমাদের। তো আমরা যদি প্রয়োজন হয় যে আমাদের পরীক্ষা চলে আসতেছে কিন্তু আমাদের শেষ করতে হবে, তাহলে কিন্তু আমরা শেষ করার জন্য দরকার হলে এক্সট্রা ক্লাসও নিব, 60টা যে বলছি 60টায় না, হয়তো যদি প্রয়োজন হয় আমরা এর থেকে বেশি ক্লাসের আয়োজন করব। সো এটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই, ঠিক আছে। তো আমরা ডেফিনিট এবং ইনডেফিনিট যখন দেখছি আমাদের কোয়ান্টিটিভ গুলো, সেগুলোও কিন্তু আমাদের ডিটারমিনার। যখন প্রশ্ন হবে নিচে কোনটি ডিটারমিনার, এই যতগুলো রকম সংখ্যা যত রকম টাইপস দেখছেন এই সবগুলোই ডিটারমিনার, মনে রাখবেন। তবে এগুলোর ব্যবহারের উপর নির্ভর করছে কোথায় ডিটারমিনার আর কোথায় ডিটারমিনার না, সেটা আমরা দেখবো। আচ্ছা এগুলো হচ্ছে আমি গত দিনের পড়াটা লিখে রেখেছি যে আর্টিকেলকে আমরা ডিটারমিনার বলছি, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ ডিটারমিনার, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ডিটারমিনার, যেমন দিস দ্যাট দোজ, ডেমনস্ট্রেটিভ। ডিস্ট্রিবিউটিভ এর মধ্যে এভরি, ইচ, এদার, নেদার লিখে রেখেছি। পজেসিভ এর মধ্যে আমরা বলেছি যে প্রোনাউন থেকে যেগুলো এসেছে, পার্সোনাল প্রোনাউন থেকে, এই পার্সোনাল প্রোনাউন থেকে যখন আমরা এটাকে পজেসিভনেস বোঝাই, ওনারশিপ বোঝাই, তখন সেটা আমাদের
পজেসিভ অ্যাডজেক্টিভ, যেমন আই থেকে এসেছে মি, এবং এখানে কারণ আই এর দেখেন সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, হ্যাঁ, এরপরে পজেসিভ ফর্ম হচ্ছে মাই, আর পজেসিভ প্রোনাউন ফর্ম হচ্ছে মাইন। এটাতে আমরা একটু পরেই চলে আসবো, কারণ এক্সাম যখন আমরা এক্সাম্পলে যাব তখন আমরা আসবো। তো এই যে এখান থেকে শুধুমাত্র পজেসিভ ফর্মটাই হলো ডিটারমিনার, পজেসিভ ফর্মটাই হলো ডিটারমিনার, আই হলো সাবজেক্টিভ ফর্ম, মি হলো অবজেক্টিভ ফর্ম অর্থাৎ নমিনেটিভ ফর্ম আমরা যেটাকে বলি, হ্যাঁ, আর মাইন হলো আমাদের অপোজিটিভ প্রোনাউন ফর্ম, এটা প্রোনাউন ফর্ম, হ্যাঁ। তো আচ্ছা, আমার নেট স্পিড আপনারা বলছেন যে কম, কিন্তু আসলে নেট স্পিড যথেষ্ট বেশি দেয়া আছে, 10 Mbps এর লাইন আমি চালাচ্ছি। তো আসলে বৃষ্টি হয়েছে তো রাতে, বৃষ্টির কারণে হয়তো বা কোনো রকম একটু প্রবলেম হচ্ছে। আপনারা অনেকেই বলছেন ইন্টারাপ্টেড হচ্ছে ভিডিও। আচ্ছা, একজন বলছেন সব ঠিক আছে, দুইজন বলছেন সব ঠিক আছে। আসলে হয়তো এখানে আসলে আমার কোনো হাত নেই, ইন্টারনেট যখন কোনো সিমটম ওরকম ওরকম যখন সাইন শো করে যে ইন্টারাপ্টেড হচ্ছে অথবা হচ্ছে মাঝখান থেকে স্টপ হয়ে যাচ্ছে। আসলে বৃষ্টি হয়েছে একটু আগে আমার এখানে, হ্যাঁ, সোনারগাঁয়ে। তো বৃষ্টির কারণে হয়তো বা নেটওয়ার্ক কানেকশন হয়তো একটু পোর হয়ে গেছে। ধীরে ধীরে হয়তো ঠিক হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, একটু দেখেন। তো আমরা এইগুলো সবগুলোকে কিন্তু আমরা ডিটারমিনার্স বলছি। আপনার যদি আপনার প্রশ্ন হবে দুই রকম, নিচে কোনটি ডিটারমিনার, অর্থাৎ আন্ডারলাইন কিন্তু ওয়ার্ডটি কি ডিটারমিনার, ডিটারমিনার কি না, ডিটারমিনার হতেও পারে নাও হতে পারে। এই শব্দগুলো প্রত্যেকটাই যে ডিটারমিনার হবে নট নেসেসারি। এই শব্দগুলো ডিটারমিনার ঠিক আছে, কিন্তু শর্ত পূরণ করতে হবে ডিটারমিনার হতে গেলে। শর্ত কি? প্রথম শর্তই হচ্ছে এগুলো কিন্তু নাউনের পূর্বে বসতে হবে, নাউনের পূর্বে না বসলে কিন্তু ডিটারমিনার হবে না। অ্যাডজেটিভ মানে কোয়ালিটেটিভ অ্যাডজেটিভ আর এই ডিটারমিনার, কেন আমরা ডিটারমিনার থেকে কোয়ালিটেটিভ অ্যাডজেটিভ বাদ দিলাম, এটা হচ্ছে মানে এটা কেন কোয়ালিটেটিভ অ্যাডজেটিভ গুলো ডিটারমিনার নয়, এটা যদি বিশ্লেষণ করে দেখেন তাহলে পাবেন যে কোয়ালিটেটিভ অ্যাডজেটিভ এক হচ্ছে যে আমাদের ডিটারমিনারের যে সংজ্ঞা সেই সংজ্ঞায় পড়ে না। যেমন ডিটারমিনার হচ্ছে আপনার নাউন এর, হ্যাঁ, নির্দিষ্টতা অনির্দিষ্টতা সংখ্যা বোঝায়, কোয়ালিটেটিভ অ্যাডজেটিভ এটা বোঝায় না। এছাড়াও যদি আপনি চিন্তা করেন যে কোয়ালিটেটিভ অ্যাডজেটিভ কিন্তু নাউনের পূর্বেও বসে পরেও বসে, পরে কিভাবে বসে? কমপ্লিমেন্ট আকারে বসে। আচ্ছা, অনেকে বলেছেন যে বোর্ড বড় হলে ভালো হয়। হ্যাঁ, বোর্ডটা আমি বড় করার চিন্তা করতেছি, ঠিক আছে, হয়ে যাবে দু একদিনের ভেতরে। আর বোর্ড বড় হলেও যে আসলে পুরো বোর্ড এই পর্যন্ত পুরোটা লিখে লিখে এই পর্যন্ত যেমন নট নেসেসারি, আসলে জায়গা এতটুকুই হয় ক্যামেরা অনুযায়ী, ঠিক আছে। হয়তো বা জাস্ট এইটুকু জায়গা হয়তো বা আমার যে এই পর্যন্ত এইটুকু জায়গা হয়তো বা কাভার হবে, এর বেশি না, ঠিক আছে। ওকে, তো আমরা যেটা বলছি যে এই ডিটারমিনার্স আলোচনা করতে গিয়ে আমরা যখন বলছি যে এটা প্রথম শর্তই হচ্ছে এটা নাউনের পূর্বে থাকতে হবে। কোয়ালিটেটিভ অ্যাডজেটিভ যেটা করে সেটা নাউনের পূর্বেও বসে পেছনেও বসে কমপ্লিমেন্ট আকারে। ওই যে আমরা যদি এক্সাম্পল এরকম দেখি, আচ্ছা এগুলো আমি মুছে দিচ্ছি এই কারণে যে আপনার জাস্ট ব্রিফ আপ মানে ব্রিফ করার জন্য এগুলো রেখে দিচ্ছি আমি, হ্যাঁ, বা লিখেছি জাস্ট সাম আপ করার জন্য কোনগুলো ডিটারমিনার আমরা পাচ্ছি। তো ডিটারমিনার হিসেবে আমরা কিন্তু পেয়ে গেছি যে এই জিনিসগুলো কিন্তু আমাদের ডিটারমিনার। এখন আমরা ডিটেলসে যাব, ডিটারমিনার্স এর ভেতরে যাব, হ্যাঁ। যেমন কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ কেন আমরা বলছি যে এটা ডিটারমিনার নয়, সেটা হচ্ছে কি যে এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত পূরণ করে না যে এটা কোনো নির্দিষ্টতা অনির্দিষ্টতা, যেরকম আমরা বলছি নির্দিষ্টতা, ডিটারমিনার সবসময় নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা প্রকাশ করবে, হ্যাঁ, যেটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ করে না। বা সংখ্যা,
সংখ্যা ও পরিমাণ প্রকাশ করে, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ করে না। আমি একটু বাংলায় লিখে দিচ্ছি, হ্যাঁ, সবসময় নাউনের পূর্বে বসে। এখন এই ডিটারমিনার্স কিন্তু সবসময় নাউনের পূর্বে বসে। আমি বলেছি কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ কিন্তু নাউনের পূর্বেও বসে, পরেও বসে, ওই দিক থেকে বাদ। কিন্তু অনেকে মনে করতে পারেন সেটা পূর্বে তো বসে, তাহলে তো কেন ডিটারমিনার হবে না? কিন্তু পূর্বে বসে, কিন্তু এই যে এই দুটো শর্ত কিন্তু পূরণ করে না কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ওকে, এটা তাহলে এখন কথা হচ্ছে এগুলো যেহেতু পূরণ করেন, কিভাবে? আমি একটা এক্সাম্পল দিব যেখানে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে পেছনে বসতেছে, যেটা আমরা দেখেছি অলরেডি। হ্যাঁ, এটা না লিখি, হ্যাঁ, হি ইজ স্ট্রং এনাফ, এটা যদি লিখি, অথবা যদি এটাও লিখি যে হি ইজ আ স্ট্রং ম্যান। এখন এই যে হি ইজ এ স্ট্রং ম্যান, আমি প্রথম দিন যেমন সেন্টেন্স একটা লিখেছিলাম, দিস ইজ আ গুড ম্যান, এই যে এখানে যে আমরা লিখেছিলাম, এখানে কিন্তু এটা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে এখানে এই যে স্ট্রং বা এখানে স্ট্রং ম্যান, এইগুলো ডিটারমিনার কিনা, কারণ এখানে আপনার কাছে মনে হতে পারে এই অ্যাডজেক্টিভটা তো নাউনের আগে আছে, তাহলে এটা কি ডিটারমিনার হবে? তাই না? এখন এই যে আমরা বলেছি ডিটারমিনার সবসময় নাউনের আগে হয়, অবশ্যই এখানে এই স্ট্রং যে অ্যাডজেক্টিভটা, এটার পর একটা নাউন আছে, মেন আছে, এখানে হয়তো বা নেই, স্ট্রং এর পরে এনাফ, এটা কিন্তু আমার অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। হ্যাঁ, তাহলে এখানে মেন আছে, তাহলে তার সামনে গুড আছে, তাহলে এইগুলো ডিটারমিনার হবে কিনা? নাউনের পূর্বে বসতে হয়, কিন্তু এটা তো কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ কিন্তু ডিটারমিনার নয়, এটুকু মাথায় রাখতে হবে। যার কারণে আমরা এখানে যতই নাউন থাকুক, এটা কিন্তু ডিটারমিনার বলবো না, তাহলে এটাকে কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো, ডিটারমিনার বলবো না। এই জন্য বলেছি যে সব অ্যাডজেক্টিভ কিন্তু ডিটারমিনার নয়, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ বাদ। এই কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ বাদ দিয়ে যতগুলো ডিটারমিনার থাকবে সবগুলো, সরি, যতগুলো অ্যাডজেক্টিভ থাকবে সবগুলোই কিন্তু ডিটারমিনার। ঠিক আছে? তাহলে এইটা যেহেতু কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, এটা ডিটারমিনার নয়, যতই তারপরে নাউন থাকুক না কেন। আর ওই যে বললাম যে পেছনে নাউন বসে কিরকম, যেমন এই নাউনটার সামনে স্ট্রং কথাটা বসেছে, কিন্তু দেখেন এই স্ট্রং কথাটা কি কোনো নাউনের সামনে বসেছে? বসেনি, পেছনে বসেছে। মূলত এই যে সাবজেক্টকে মডিফাই করছে, এটা প্রোনাউনকে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, তাহলে এই অ্যাডজেক্টিভটা কিন্তু এই প্রোনাউনকে মডিফাই করে এর পেছনে বসেছে, যেটা লিংকিং ভার্ব হয়। লিংকিং ভার্বের পেছনে কমপ্লিমেন্ট আকারে অ্যাডজেক্টিভ বসতে পারে, যেটা প্রথম সেন্টেন্সে বসেছে। এখানে আমরা এখানেও কমপ্লিমেন্ট, কিন্তু এখানে গুড এর পরে কিন্তু একটা নাউন এসেছে পুরোটা। হ্যাঁ, দেখছেন, এটা কিন্তু নাউন এসেছে, একটা নাউন ফ্রেজ। তাহলে এখানে কিন্তু আমাদের যতই ম্যানের পর, সরি, ম্যানের আগে না গুড থাকুক, অর্থাৎ আমার অ্যাডজেক্টিভের পর একটা নাউন থাকুক, কিন্তু এটা ডিটারমিনার হবে না, শুধুমাত্র কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ হওয়ার কারণে। তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে আমাদের ডিটারমিনার হতে গেলে অবশ্যই সেটা আমার নাউনের এই তিনটে শর্ত পূরণ করতে হবে। হ্যাঁ, নির্দিষ্টতা অনির্দিষ্ট প্রকাশ করে নাউনের, হ্যাঁ, যেটাকে আমরা বলছি ডিটারমাইন করা। ডিটারমাইন থেকে কিন্তু ডিটারমিনার শব্দটা এসেছে। ঠিক আছে? সংখ্যা ও পরিমাপ প্রকাশ করতে হবে, আর সবসময় নাউনের পূর্বে বসবে। তাহলে এখন আমরা দেখবো যেগুলো যেগুলো হচ্ছে আমাদের ডিটারমিনার কিভাবে প্রকাশ করছে না। আমরা কয়েকটা মানে এক্সাম্পল যাব এর মধ্যে। যেমন ধরেন, যদি দিস, তারপর হচ্ছে দিস, এই দুটো বলি, দ্যাট, দোস। এখন ডিটারমিনারের আরেকটু বিস্তারিত মনে হয় বলার দরকার, সেটা হচ্ছে এমপি শামসুদ্দোহা শরীফ স্যার, এ তো ডিটারমিনার। হ্যাঁ, অবশ্যই। আর এ না, শুধু আর্টিকেল যতগুলো আছে সবগুলোই ডিটারমিনার। এ এন্ড দি তিনটা আর্টিকেল, তিনটা আর্টিকেলই ডিটারমিনার। কারণ এই তিনটা আর্টিকেলই কিন্তু নির্দিষ্টতা অনির্দিষ্টতা বোঝায়, কারণ দুইটা হচ্ছে ডেফিনিট, সরি, দুইটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, এ এবং এন, আর বি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। একই সাথে এটা নির্দিষ্টতা অনির্দিষ্টতা বোঝায় এবং এটা সংখ্যাও বোঝায়। যেমন এ এবং এন দিয়ে কিন্তু আপনি সংখ্যা বোঝান একটি। ঠিক আছে? আচ্ছা, ফিরে আসছি। আমরা এখন বলছি যে এই যে আমরা এই কয়েকটা লিখলাম, দিস,
দিস দ্যাট দোজ। তার আগে আমি বলতে চাচ্ছিলাম যে ডিটারমিনারের একটু বিস্তারিত। কিরকম বিস্তারিত? ডিটারমিনারের একটা কাজ হচ্ছে কি, ডিটারমিনার কি অনেক সময় মানে আমরা বলেছি এটা কিন্তু নির্ধারক, নির্ধারক এটার বাংলা কিন্তু নির্ধারক বা নির্দেশক বলেছি, নির্দেশক। আবার আরেকটা আছে নিয়ন্ত্রক। এইটুকু মানে মুখস্থ মানে মনে রাখবে নাকি, বুঝবে নাকি যে ডিটারমিনার্স মানে হচ্ছে এটা যদি আমরা বাংলা করি মানে নির্ধারক আসবে, নির্দেশক আসবে, নিয়ন্ত্রক আসবে। আর ডিটারমাইন এটা ভার্ব থেকে যেহেতু ডিটারমিনার্স হয়েছে, ডিটারমাইন হচ্ছে যে এই যে নির্দেশ করা, নির্ধারণ করা অথবা নিয়ন্ত্রণ করা। আপনার মনে হতে পারে যে ডিটারমিনার্স কিভাবে নাউনকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, নিয়ন্ত্রণ করে। আপনি দেখবেন আপনার জীবনে কিছু মানুষ থাকবে যে মানুষগুলোকে আপনার পাত্তা না দিলেও চলে। আছে এরকম, দেখবেন আপনার লাইফে অনেক মানুষ আসবে যেগুলোকে আপনি পাত্তা না দিলেও কোনো কিছু যায় আসে না, কিন্তু যদি পাত্তা দেন, যদি আপনার লাইফে চলে আসে, এই মানুষগুলো এমন আপনার উপর অধিকার চর্চা করা শুরু করবে, যেটাকে আমরা অনধিকার চর্চা বলি, বা এতটাই আপনাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে, তখন আপনার জীবনকে নিজের জীবন মনে হবে না, তখন মনে হবে যে আমার জীবন অন্য কেউ পরিচালনা করছে। মানে আপনার জীবনকে এতটাই নিয়ন্ত্রিত করে ফেলবে, হ্যাঁ, তখন আপনার কাছে মনে হবে যে আমি মনে হয় আমি না, আমি অন্য কারো দ্বারা পরিচালিত। আচ্ছা, উনি বলছেন যে হি ইজ আ গুড ম্যান, এখানে এটা কি ডিটারমিনার স্যার? অবশ্যই এটা ডিটারমিনার, আমি গুডের কথা বলছি। হ্যাঁ, হি ইজ আ গুড ম্যান, এটা ডিটারমিনার নয়, কিন্তু এ ডিটারমিনার। আবার ওই যে আমরা এখানে লিখলাম না যে দিস ইজ এ গুড ম্যান, এখানেও কিন্তু আমার এটা ডিটারমিনার, গুড ডিটারমিনার নয়, এটা ডিটারমিনার নয়, কিন্তু এ ডিটারমিনার। আবার যদি এরকম লিখি যে দিস ম্যান ইজ গুড, এখানেও কিন্তু আমার এই দিস কিন্তু ডিটারমিনার। এখন এইখানে দেখেন, এইখানে কিন্তু দিস ডিটারমিনার না, এখানে দিস কিন্তু ডিটারমিনার না। প্রথম সেন্টেন্সে দেখেন দিস ইজ আ গুড ম্যান, এখানে দিস কিন্তু ডিটারমিনার না। আর এখানে দিস ম্যান ইজ গুড, এখানে কিন্তু দিস ডিটারমিনার। কারণ কি জানেন? কারণ এই দিস এর পরে কিন্তু কোনো নাউন নাই। দেখছেন? এটা কিন্তু তাহলে এই দিস কি? এই দিস হচ্ছে প্রোনাউন, এই দিস হচ্ছে প্রোনাউন, ঠিক আছে? কিন্তু এইখানে দেখেন দিস ম্যান ইজ গুড, তাহলে এখানে কিন্তু ম্যান আছে, তাহলে এই মানুষটাকে কিন্তু নির্দিষ্ট করে দিয়েছে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু দিস ম্যান এই যে নাউনের আগে বসে এটাকে নির্দিষ্টতা অনির্দিষ্টতা বোঝাচ্ছে। হ্যাঁ, সেজন্য আমরা কিন্তু দিসটাকে আমরা এখানে ডিটারমিনার বলবো, এখানে ডিটারমিনার বলবো না। আর ওই যে গুড কেন নয়, আমি তো বলে দিচ্ছি যে গুড কেন ডিটারমিনার নয়, এটা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, কোয়ালিটি বোঝাচ্ছে। এই যে এই নাউনটার কোয়ালিটি বোঝাচ্ছে, যার কারণে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ কিন্তু ডিটারমিনার নয়। কিন্তু এ ডিটারমিনার, এখানে দিস ডিটারমিনার নয়, এখানে এ ডিটারমিনার, এখানে দিস ডিটারমিনার, ঠিক আছে? সো এইরকম গুলো আমরা মানে শর্তগুলো, যে তিনটা শর্ত লিখে দিলাম, এই তিনটা শর্ত আপনাকে পূরণ করতে হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমাদের লাইফে এমন কিছু মানুষ আছে যেগুলোর আমরা পাত্তা না দিলেও চলে জীবনে, কিন্তু যখন আমাদের জীবনে চলে আসে সেগুলো এমন ভাবে আমাদের জীবনে প্রভাব ফেলা শুরু করে, তখন মনে হয় যে আমাদের জীবনটা আর আমাদের জীবন না। অনধিকার চর্চা বলে যেটা। তো ডিটারমিনার্স হচ্ছে সেই রকম পাত্তা না দেওয়া মানুষগুলোর মতো। মাথায় রাখবেন, আমাদের জীবনে যখন কিছু মানুষের যেগুলো পাত্তা না দিলেও চলে, ঠিক সেরকম হচ্ছে ডিটারমিনার্স, যেগুলোকে আমরা পাত্তা দিব না। অর্থাৎ এগুলো কেন পাত্তা না দেওয়ার মতো? কারণ ডিটারমিনার্স কিন্তু আসে মূলত একটা নাউনের উপর নির্ভর করে, একটা নাউনের উপর ভিত্তি করে কিন্তু ডিটারমিনার্স গুলো আসে। যদি নাউনটা না থাকে, ডিটারমিনার্স কিন্তু অস্তিত্বহীনতায় ভোগে। হ্যাঁ, যেমন আমরা বলছি যে আই নিড বুকস বললাম আমরা, তাই না? আই নিড বুকস। এখন আমার এটা হলো মূল সেন্টেন্স। এখানে আমার বুকস এর জায়গায় যদি আমি দিলাম যে 3 বুকস, এখন আমি এটা না লিখে আমি লিখলাম যে হচ্ছে আই নিড 3 বুকস। হ্যাঁ, এটা লিখলাম যে আমার 3টা বই দরকার, আই নিড 3 বুকস। এখন এই 3টা অপশনাল, আপনি স্পেসিফিক করে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আপনার মেইন জিনিস হচ্ছে আপনার বই দরকার। এখন কয়টা বই দরকার? 3টা বলেছেন, এখানে 3টা বা 2টা, এটা হচ্ছে কি আমাদের স্পেসিফিক করে দেওয়ার জন্য ডিটারমিনার। আর এই ডিটারমিনারটা কি একা একা বসতে পারবে? এই ডিটারমিনার না, সে সিঙ্গেলি মানে একা বসতে পারবে না। যদি আমি বুকস বাদ দেই, তাহলে আমার কি আই নিড 3, আই নিড 3 হয় না। অর্থাৎ
এই ডিটারমিনার গুলো কিন্তু একা বসছে না, সবসময় একটা নাউনকে নিয়ে বসবে। আপনারা মাথায় রাখবেন যে ডিটারমিনার কিন্তু, আমি বারবার বলতেছি যে ডিটারমিনার কিন্তু সবসময় নাউনের পূর্বে হবে, অর্থাৎ এরপর একটা নাউন আসতে হবে। যদি নাউন কখনো না আসে তাহলে সেটা ডিটারমিনার হবে না। এখন হচ্ছে যে সিঙ্গেল বসতে পারেন, কিছু কিছু ডিটারমিনার, এখানে যে ডিটারমিনার গুলো আমরা লিখেছি তালিকায় রেখেছি, এগুলোর মধ্যে অনেকগুলোই সিঙ্গেলই বসবে, অর্থাৎ আলাদাভাবে এককভাবে বসবে, কিন্তু সেটা তখন ডিটারমিনার হবে না, সেটা তখন ডিটারমিনার হবে না। আমরা আচ্ছা, রাকিব হাসান রাইমুল বলছে যে আপনি তো বললেন নাউনের আগে বসে, কিন্তু এ তো গুড এর আগে বসেছে, তাহলে কিভাবে ডিটারমিনার? হ্যাঁ, আচ্ছা, এটা একটু বুঝতে আপনাদের এত প্রবলেম হচ্ছে। আচ্ছা, একটু সহজ করে দেই, হ্যাঁ, যেহেতু বিষয়টা হ্যাঁ, এটা আমরা লিখেছিলাম তাই না, অনেকে বলেছে। হ্যাঁ, আপনার কাছে মনে হচ্ছে যে এ তো, আমরা তো বলেছি নাউনের আগে বসে, হ্যাঁ এটা তো নাউনের আগেই বাবা, এইটা তো এটাকে মডিফাই করে, নাউনের আগে না। এ গুডম্যান, একই সাথে দুই তিনটা ডিটারমিনার বসে, অ্যাডজেক্টিভের সাথে ডিটারমিনার হতে পারে। এখানে কিন্তু আমরা যদি অ্যাডজেক্টিভ ধরি তাহলে কি এ কিন্তু একটা আর্টিকেল, গুড কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এ কিন্তু একরকম অ্যাডজেক্টিভ, যেটা আমরা সংখ্যা বলছি ডিটারমিনার, এই দুইটা কিন্তু একসাথে এসেছে। এখন আমরা তো কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভটা ধরছি না, এটা ধরছি না। গুড যেমন ম্যানকে মডিফাই করেছে, এও কিন্তু ম্যানকে মডিফাই করেছে, এ কিন্তু অবশ্যই এই নাউনটাকে কেন্দ্র করেই এসেছে। হ্যাঁ, আরেকজন বলছে গুড কি নাউন? গুড কেন নাউন হবে? গুড নাউন হবে না, গুড কেন নাউন হবে? মাধবী, সরি, মধুশ্রী লিখেছে ইজ দেয়ার এভরি অ্যাডজেক্টিভ আর ডিটারমিনার। হ্যাঁ, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ বাদে বাকিগুলো সবগুলো ডিটারমিনার। আমি বারবার বলতেছি, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ বাদ দিয়ে বাকিগুলো সবগুলো ডিটারমিনার। ঠিক আছে, তাহলে এখানে এ কিন্তু এই যে মেন কে কেন্দ্র করে এসেছে। হ্যাঁ, এটা নাউনের আগেই, এ কিন্তু অবশ্যই নাউনের আগে, যে মেন নাউনটার আগে, কিন্তু মাঝখানে একের অধিক অ্যাডজেক্টিভ বসতে পারে, আপনি অনেকগুলো নিতে পারেন। হ্যাঁ, অল থ্রি বুকস আপনি লিখতে পারেন না, যে আমি যদি লিখি যে অল থ্রি বুকস, মানে তিনটা বই, এরকম এরকম লিখতে পারেন না, অল আসবে, থ্রি আসবে, এরপরে বুকস আসবে। এখন আপনি দুটো ডিটারমিনার চলে আসছে, অল এটাও কিন্তু ডিটারমিনার, কারণ বইকে মডিফাই করছে, নাউনের সামনেই আছে, থ্রিও কিন্তু নাউনের সামনেই আছে, এটাও কিন্তু ডিটারমিনার। একটু ক্লিয়ার হবে অবশ্যই জিনিসগুলো যখন ডিটেলস পড়বেন, আর নিজে যখন আরো কিছু বই টই ঘাটবেন, তখন দেখবেন যে আরো, আর কনফিউশন তৈরি হলে তো আমাকে জিজ্ঞেস করবেন অবশ্যই, মেসেঞ্জারে নক করবেন। আমি গ্রুপটা খুলতেছি খুব দ্রুত, আজকে রাতে খুলবো, আপনাদেরকে অ্যাড করে দিব, সেখানে আপনারা আপনাদের প্রশ্নগুলো করলে আমি হয়তো সেগুলো সলভ করে দিব। হ্যাঁ, তো আমরা যেটা বলছিলাম যে আমাদের মূল সেন্টেন্সটা হচ্ছে কিন্তু আই নিড বুকস। যখন আমি বললাম যে আই নিড থ্রি বুকস, এই থ্রি কথাটা কিন্তু আমার বুকস এর উপর ডিপেন্ড করছে, অর্থাৎ এই যে নাউনটা, এই নাউনের উপর নির্ভর করে কিন্তু আমি ডিটারমিনার নিয়ে আসছি। ডিটারমিনার আসে মূলত নাউনের উপর ভিত্তি করে। এখন নাউন ছাড়া এটা কিন্তু অস্তিত্বহীনতায় ভুগবে। আই নিড থ্রি হবে না। আমি বলছি যে ডিটারমিনার্স গুলো কিন্তু সিঙ্গেল, একা বসতে পারে না সেন্টেন্সের মধ্যে। যদি কোনো ডিটারমিনার্স কে আপনি একা দেখেন কোনো সেন্টেন্সের মধ্যে, তাহলে দেখবেন সেটা ডিটারমিনার্স নয়, সেটা অন্য কোনো পার্টস অফ স্পিচের কাজ করেছে, অর্থাৎ প্রোনাউন হতে পারে। যেমন এই যে দিস, দ্যাট, দোজ, এগুলো কিন্তু প্রোনাউন হিসেবেও আছে, এগুলো কিন্তু সিঙ্গেলি বসবে, তখন ডিটারমিনার হবে না। সেটা আমরা অবশ্যই এক্সাম্পল দিয়ে দেখবো একটু পর পর। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমি যেটা মূলত আলোচনা করছিলাম সেটাতে ফিরে আসি, যে এই ডিটারমিনার ও মানে পাত্তা না দেওয়ার মতো, আমি বলেছি যে এই এই জিনিসটাকে পাত্তা না দেওয়ার মতো, অর্থাৎ আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। আই নিড বুকস, এটা হচ্ছে মেইন আপনার চাওয়া, এখানে আপনি থ্রি দিলেন, টু দিলেন, এটা পাত্তা না দেওয়ার মতো মানুষ। কিন্তু যখন পাত্তা পেয়ে যাবে, যখন আপনি সেন্টেন্সের ভিতর একে বসাবেন, সেন্টেন্সের মধ্যে যখন নিবেন, তখন কি হবে? তখন এ নিয়ন্ত্রণ করা শুরু করবে। এই জন্য বলেছি যে নিয়ন্ত্রক, নির্দেশক, নির্ধারক, ওই যে বললাম যে কিছু মানুষ পাত্তা না দিলেও চলে, কিন্তু যখন পাত্তা দিবেন তখন এগুলো আপনাকে নিয়ন্ত্রণ করা শুরু করবে। এরকম অনেক মানুষ জীবনে আছে, ঠিক ডিটারমিনার্স এরকম। এখন একে পাত্তা দেওয়া হয়েছে না থ্রি, এ কেন নিয়ন্ত্রণ করছে? কি নিয়ন্ত্রণ করছে জানেন? এই যে এরপরে নাউনটা কিরকম, কোন রকম হবে সেটা সে নির্ধারণ করে দিবে। থ্রি এর পরে আপনি বুক নিতে পারবেন না, বুকস নিবেন, প্লুরাল নিবেন। কারণ কি? থ্রি হচ্ছে প্লুরাল, অর্থাৎ প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে যায়, যেহেতু বুক কাউন্টেবল নাউন, এবং যেহেতু এটা প্লুরাল, এরপরে নাউনটা আপনাকে প্লুরাল নিতে হবে। তাহলে এই থ্রি বসার কারণে কিন্তু এটা বুক হবে না বুকস হবে, এটা নির্ধারণ করে দিচ্ছে এই ডিটারমিনারটা। তাহলে এই থ্রি হলো কিন্তু ডিটারমিনার, সংখ্যা বোঝাচ্ছে। এবং এরপরে নাউনটা কি সিঙ্গুলার না প্লুরাল হবে,
সেটা কিন্তু এই থ্রি শব্দটা দ্বারা ডিটারমাইন করা হচ্ছে। এই থ্রি শব্দটা এই নাউনটাকে ডিটারমাইন করছে। ডিটারমাইন মানে নির্ধারণ করে দিচ্ছে যে নাউনটা কেমন হবে, নাউনটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। এখন যদি থ্রি এর পরে বুক হতো তাহলে নিশ্চয়ই সেটা ভুল হতো, বুকস হবে, থ্রি বুকস প্লুরাল। এই জন্য বলা হচ্ছে যে আমরা বলছি যে এই ডিটারমিনার হলো এটা এই কারণে যে হচ্ছে নাউনকে নিয়ন্ত্রণ করে, নির্দেশ করে, নির্ধারণ করে দেয়। পাত্তা যখনই দিলেন তখনই সে নিজের অধিকার খাটানো শুরু করে দিল। সো ডিটারমিনার হচ্ছে এরকম, আপনি পাত্তা দিবেন সেন্টেন্সের মধ্যে, দেখবেন সে আপনার নাউনকে একদম 12টা বাজায় দিবে, নাউনকে বলে দিবে যে হ্যাঁ তুমি এটা করো ওটা করো। ঠিক আছে, সো ডিটারমিনারের কাজ হচ্ছে এরকম, পাত্তা না দেওয়া মানুষের মতো। ঠিক আছে, তো এখন এটাতে আমরা আসি যে আসলে ডিটারমিনারে কেন আমরা এখন আমাদের মূল আলোচনা বিষয় কিন্তু এই যে ডিটারমিনার গুলো আমরা পাচ্ছি, এগুলো অনেকগুলো আছে। আমরা এটা আলোচনা করতে করতে আমাদের মানে আরেকটা ক্লাস লাগবে, এই জন্য বলছিলাম যে আসলে এগুলো ডিটেলস তো অবশ্য লাভ হবে আপনাদের। কারণ কি জানেন, শুধু যে আমরা ডিটারমিনারের 3টা ক্লাস দিচ্ছি তা কিন্তু নয়, আলটিমেটলি কিন্তু এই ক্লাসটা কিন্তু আপনার কারেকশনে চলে যাচ্ছে। কারেকশনে যে আমাদের ক্লাস আছে, কারণ এগুলো কিন্তু কারেকশনের নিয়মে আসবে। দিসের পরে যে নাউনটা সেটা আবার দিসের পরে যে নাউন এটা অনুযায়ী আবার ভার্ব হবে, তার মানে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেও কিন্তু যাবে। হ্যাঁ, এটা সো আমাকে বলছেন যে অনেকেই যে ভিডিও হচ্ছে প্রবলেম হচ্ছে, বারবার পজ হচ্ছে। আচ্ছা, আমি নেটওয়ার্ক যারা আমাকে সাপ্লাই দিচ্ছে ওয়াইফাই তাদের সাথে অবশ্যই কথা বলে নিব। সেটা অবশ্যই কথা বলে নেব আমি কথা বলে নেব। হ্যাঁ, ওকে, সো আপাতত আজকে চলুন, হয়তো অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আর যদি বেশিরভাগ মানুষের ঠিক থাকে, যদি গুটি কয়েক মানুষের কাছে প্রবলেম হয় তাহলে মনে করবেন যে আপনাদের ওখানে হয়তো একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, মানে আমার এখানেই যে প্রতিবারই নেটওয়ার্কে প্রবলেম হবে নট নেসেসারি, আপনার ওখানেও সমস্যা হতে পারে। আপনার ওখানে সমস্যার কারণে কিন্তু আটকে যেতে পারে, তো এটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, তো আমি যেটা বলছি যে দিস এগুলোর এখন আমরা ব্যবহার শিখবো যে এই দিস এটা কি সবসময় কাউন্টেবল নাকি আনকাউন্টেবল এর সাথে হবে। যতগুলো ডিটারমিনার আছে এগুলো যেহেতু নাউনের সামনে বসে, সবসময় নাউনকে অনেক যে কয়েক ভাগে ভাগ করা যায়, তার ভিতরে একটা ভাগ হলো কি কাউন্টেবল এবং আনকাউন্টেবল। কাউন্টেবল এখানে কাউন্ট আছে এবং এবল। কাউন্ট মানে গণনা করা, তাই না, গণনা করা। আর এবল মানে হচ্ছে যোগ্য। তাহলে গণনা করার যোগ্য যেটা সেটা হলো কাউন্টেবল। আর এই কাউন্টেবল, কাউন্ট মানে গণনা করা, তাই না, এখানে দুটো শব্দের মানে কম্বিনেশন হয়েছে, কাউন্ট এবল মানে সাফিক্স যোগ হয়েছে। কাউন্ট মানে গণনা করা, আর এবল হচ্ছে কি, এবল মানে যোগ্য। আমরা বলি না এবল থেকে অ্যাবিলিটি এসেছে, এবল হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা থেকে আপনি নাউন করলেন অ্যাবিলিটি। আবার সক্ষমতা যদি বোঝাতে চান তাহলে হবে ক্যাপাবিলিটি। সো এই ক্যাপাবিলিটি, অ্যাবিলিটি, এবল এগুলো কিন্তু যে এবল থেকে এসেছে। মানে আমি একটু সবগুলোতে যে আসলে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ একটার সাথে আরেকটা কানেক্টেড আসবে। তো এবল থেকে যখন আমরা বলছি অ্যাবিলিটি, হ্যাঁ, আবার ক্যাপাবিলিটি এটা সক্ষমতা, হ্যাঁ, ক্ষমতা, সক্ষমতা, সক্ষম বা এটা হচ্ছে যেটাকে আমরা বলি সক্ষম। হ্যাঁ, এবল, অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি। এখন এটার আগে আবার যদি দেন এরকম যে ইন এবল এটা, আর হচ্ছে ENABLE, দুটো কিন্তু আলাদা। ইনেবল, এনেবল, একটা হচ্ছে অক্ষম, আর হচ্ছে আপনি কাজ করতে সক্ষম। সো এরকম কিন্তু ভোকাবুলারি নিয়ে মজার মজার জিনিস আছে, আমরা অবশ্যই শিখবো, সেগুলোতে আসবো, নো ওয়ারিজ। আর আজকে ভোকাবুলারি নিয়ে আপনারা অনেকেই আমাকে সাজেস্ট করেছেন যে ভোকাবুলারি প্রতিদিন কিছু প্র্যাকটিস করা যায় কিনা। আমি অবশ্যই সেটা মাথায় রেখেছি এবং আজকেই আমি ভোকাবুলারি নিয়ে আমাদের শুরু করে দেবো ক্লাস। আজকের ক্লাসে আমাদের একটা অংশ ভোকাবুলারি থাকবে, আর একটা অংশ আছে, একটু জিনিস ভুল বলেছি আমি গত ক্লাসে, একটু কারেকশন আছে। আমি ফ্রেজ বলেছি, আসলে ওগুলো ফ্রেজ ছিল না, ওগুলো মূলত হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল। অ্যাডজেক্টিভের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল। সো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি 10টা দিয়েছি গত ক্লাসে। আজকে 10টা, ওই 10টা নিয়ে একটু আলোচনা করার পরে নতুন আরো 10টা দেব। এভাবে আমরা 10টা করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেকগুলো পড়ে ফেলবো, সাথে ভোকাবুলারি পড়ে ফেলবো। আশা করি আজকে 10টার মতো বা 10টার বেশি ভোকাবুলারি আলোচনা করে ফেলবো রুট ওয়ার্ড অনুযায়ী। হ্যাঁ, ঠিক আছে। সো কাউন্টেবল এবং আনকাউন্টেবল এর ভিতরে আমরা বলছি যে কাউন্টেবল, হ্যাঁ, তো কাউন্টেবল হচ্ছে যেগুলো গণনা করার যোগ্য। আর এটার সাথে যখন আমরা আন যোগ করে দিচ্ছি, নিশ্চয়ই এটা নেগেটিভ অর্থে। হ্যাঁ, কাউন্টেবল এর সাথে আনকাউন্টেবল,
কাউন্টেবল আর আনকাউন্টেবল, এই আন যখন যখন যোগ হচ্ছে যেটা গণনাযোগ্য নয়, তাহলে আমরা এই যে যতগুলো নাউন পাবো সবগুলোকে দুটো একদম প্রধান দুটো ক্যাটাগরিতে ভাগ করা যাবে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। এখন এই আনকাউন্টেবল এর ভেতরে একটু ঝামেলা আছে, একটু মনোযোগ দিয়ে শোনেন, হ্যাঁ একটু মনোযোগ দেন। হয়তো অনেকের কাছে এটা মনে মানে নাও জানা থাকতে পারে। হ্যাঁ, পরীক্ষা যে ভোকাবুলারি আসছে সেগুলো প্রথম দিকে পড়ালে ভালো হবে। অবশ্যই সেগুলো পড়াবো, পরীক্ষা যেগুলো আসছে সেগুলো পড়াবো ভাই, সেগুলোর রুট ওয়ার্ড নিয়েও আমি আলোচনা করব। তবে যেগুলো পরীক্ষা আসে ওগুলো থেকেই কিন্তু নেওয়া হয়। যেমন ধরেন অবশ্যই পরীক্ষায় যেগুলো আসে, যেমন আমি একটা ভোকাবুলারি ক্লাস দিয়েছিলাম, ফ্রি ক্লাস, সেটা ছিল হচ্ছে নট নিয়ে, নট মানে যেমন নটিক্যাল মাইল, হ্যাঁ, তারপর ধরেন আমি দিয়েছিলাম হচ্ছে কি বলে হচ্ছে অ্যাস্ট্রোলজার বা অ্যাস্ট্রোনট, এরকম অ্যাস্ট্রোনট, এগুলো তো ওইটা কিন্তু অবশ্যই এসেছে পরীক্ষায়। মানে ওই রুট ওয়ার্ডটাকে ধরে একটা শব্দ এসেছিল, আমি পাশে আরো 10টা শব্দ দিয়েছিলাম, যাতে এখান থেকে যদি আরো আসে তাহলে আপনি পারবেন। আমি আজকে যে রুট মানে আজকে যে রুট ওয়ার্ড চুজ করেছি সেই রুট ওয়ার্ডটা কিন্তু অবশ্যই পরীক্ষায় এসেছে। ওখান থেকে একটা এসেছে, একটা শব্দ এসেছে ওই রুট ওয়ার্ড থেকে, কিন্তু আপনি যখন ওই রুট ওয়ার্ড থেকে আরো 10টা শব্দ শিখে নিলেন তাহলে ওই রুট ওয়ার্ড থেকে কিন্তু দেখবেন চলে আসছে, কোন একটা পরীক্ষায় চলে আসছে। হ্যাঁ, ওকে ওকে, সো এটা আমরা বলছি যে সরি, তো আমরা বলছি সবগুলো নাউনকে কিন্তু কাউন্টেবল এবং আনকাউন্টেবল দিয়ে ভাগ করা যায়। যেটা বলার জন্য বা যেটা শোনার জন্য আমি একটু আপনাদেরকে অ্যাটেনটিভ মানে বেশি হতে বলছি, সেটা হচ্ছে কি যে এই আনকাউন্টেবল এর মধ্যে কিন্তু একটু ঝামেলা আছে। একটু ঝামেলা কি, এই আনকাউন্টেবল মানে হচ্ছে যেগুলো গণনা করা যায় না, ঠিক আছে, কিন্তু কিছু কিছু আনকাউন্টেবল নাউন আছে যেগুলোকে গণনা করা না গেলেও আপনি এ এবং এন, এই যে এ এবং এন বসাতে পারবেন। কিভাবে? কারণ আমরা জানি এ এবং এন কিন্তু কাউন্টেবল নাউন ছাড়া বসানো যায় না, কারণ এ এবং এন তো সংখ্যা বোঝায়, একটি বোঝায়। তো সেখানে আমি যদি গণনা যোগ্য না হয় তার সামনে আমি কিভাবে এ এবং এন বসাবো? ব্যাপারটা এরকম না? কিন্তু আনকাউন্টেবল নাউনের ভেতরে কিছু আছে না যেগুলো পরিমাপ, একটা ইউনিট ধরে প্রকাশ করা যায়, একটা ইউনিট ইউনিট ধরে প্রকাশ করা যাবে। যেমন আমরা বলছি না যে 1 কেজি 2 কেজি, বা আপনি ধরেন কফি, কফি কিন্তু গণনা করা যায় না, কফি কিন্তু আনকাউন্টেবল। কিন্তু তারপর আমরা যখন বলি যে আমি 2টা কফি খাবো, আমি একটা কফি খাবো, তাই না? অথবা আমাকে একটা তথ্য দাও, ইনফরমেশন গণনা করা যায়, কিন্তু ইনফরমেশনকে কিন্তু আমরা গণনা হিসেবে ধরি, অ্যান ইনফরমেশন। তো এরকম কিছু আনকাউন্টেবল নাউন আছে যেগুলোকে সাধারণত দেখবেন আনকাউন্টেবল হলেও সেগুলোর পূর্বে আমরা এ এন বসাতে পারি, ইউনিট ধরে ধরে, ইউনিট ধরে ধরে আমরা প্রকাশ করি। 1 কেজি 2 কেজি, 1 কিলো 2 কিলো, এগুলো এই নাউনগুলো মানে ধরেন 1 কেজি চাল, 2 কেজি 2 লিটার তেল, 1 কেজি চাল, এরকম যখন আমরা বলছি, এখন তেলকে তো গণনা করা যায় না, কিন্তু ওটা তো আনকাউন্টেবল, কিন্তু একটা ইউনিট ধরে গণনা করা যায়। এই রকমের জিনিসগুলোকে সাধারণত বলে ম্যাস নাউন। হ্যাঁ, তো এই জন্য বলছিলাম যে এই আনকাউন্টেবল এর ভেতরে একটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে ম্যাস নাউন। ম্যাস, এই ম্যাস নাউন হচ্ছে যেগুলো আনকাউন্টেবল হওয়া সত্ত্বেও আমরা একটা ইউনিট ধরে প্রকাশ করতে পারি, সেগুলো হচ্ছে ম্যাস নাউন। হ্যাঁ, যেমন আমরা বলছি যে I will have 2 coffee, এবং এটা 2 এর পর কিন্তু কফিজ করা যাবে না। হ্যাঁ, যেমন আপনি যখন লিখছেন সাম ইনফরমেশন, এই যে সাম যখন ইনফরমেশন করছেন, কিছু তথ্য, এখানে কিন্তু ইনফরমেশন হবে না। তো এই যে আই উইল হ্যাভ 2 কফি, এখানে কিন্তু কফি কিন্তু আনকাউন্টেবল, কিন্তু তার আগে আপনি কিন্তু 2 বসাচ্ছেন, এ এন বসাচ্ছেন, অর্থাৎ আপনি কিন্তু কাউন্টেবল এর মতো ডিটারমিনার বসাতে পারছেন, কিন্তু সেটা কিন্তু কাউন্টেবল নয় এই নাউনটা। এগুলোকে ম্যাস নাউন বলে। এক্সেপশনাল কিছু জিনিস আছে। হ্যাঁ,
তো এই মেস নাউন আপনারা আরেকটু দেখে নেবেন যে মেস নাউন কাকে বলে। হ্যাঁ, এগুলো অনেকগুলো আছে, অনেকগুলো আমি লিস্ট লিখে রেখেছি আপনাদের দিব, কিন্তু এখানে দিলে হয়তো একটু বিরক্ত বোধ করবেন বা এগুলো একটু মনে রাখতে হবে। আমি আমার যে লেকচার শিট সেখানে ওই তালিকাটা দিয়ে দিব, ওই তালিকাটা একটু দেখে নেবেন। ঠিক আছে, মেস নাউন। সো এই মেস নাউনের মধ্যে যেগুলো হচ্ছে আনকাউন্টেবল এর মধ্যে যেগুলো হচ্ছে ইউনিট আকারে প্রকাশ করা যায় বা যেগুলোকে আমরা সংখ্যা দ্বারা অনেক সময় প্রকাশ করতে চাই, প্রকাশ করা যায়, কিন্তু সেগুলো আসলে আনকাউন্টেবল। তো সেগুলো আচ্ছা, এখন আমরা বলছি যে এই দিস দিস দ্যাট দোজ এগুলোর ব্যবহার শিখবো। এটার পরে দিস এর পরে আমরা যেমন কাউন্টেবল নাউন নিতে পারবো, কাউন্টেবল এর মধ্যে সিঙ্গুলার। খেয়াল করে দেখেন, আমরা এখানে বলছি যে কাউন্টেবল নাউন, হ্যাঁ, কাউন্টেবল এর মধ্যে সিঙ্গুলার। তাহলে এটা কি আমরা আনকাউন্টেবল নিতে পারবো দিসকে? আনকাউন্টেবল মানে কিন্তু সিঙ্গুলার, আনকাউন্টেবল কে কিন্তু প্লুরাল করা যায় না। তাহলে আনকাউন্টেবল আনকাউন্টেবল নাউনগুলো কিন্তু সিঙ্গুলার। তাহলে দিস কথাটা আমরা যখন কাউন্টেবল সিঙ্গুলারের সাথে নিতে পারবো, একই সাথে এটা কিন্তু আমরা আনকাউন্টেবলের সাথেও নিতে পারবো। এটা কি কারেকশনের জন্য? এটা কিন্তু কারেকশন কভার করছে। কারণ যখন দেখবেন যে দিস শব্দটার পর একটা আনকাউন্টেবল নাউন আছে, সেটাকে কি প্লুরাল ফর্ম জোর করে করা হয়েছে কিনা। হ্যাঁ, যদি কোন প্লুরাল ফর্ম জোর করে করা হয় তাহলে সেটা কিন্তু আমাদের কি হবে বলেন তো? সেটা কিন্তু ঠিক হবে না, সেটা কারেকশনে ভুল হবে। এই জন্য আমরা এটা শিখছি যে আমি যখন দিস শব্দটা এই ডিটারমিনারটা থাকবে আমার, এরপরের নাউনটা আমার কাউন্টেবল এবং সিঙ্গুলার হতে হবে। আর যদি আনকাউন্টেবল হয়, হতেও পারে, আনকাউন্টেবল হতে পারে, কারণ দিস শব্দটা দিস ডিটারমিনারটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুই রকম নাউনের মধ্যেই হয়। এক্সাম্পলে যাব আমরা। আচ্ছা, এনজয় হবে না? এনজয় হবে। এখানে একটু বলে দিব কেন এনজয় না লিখে আমি লিখো, আমি যেহেতু দিস দিয়েছি যে এনজয়টা কেটে আমি এনজয় করলাম। হ্যাঁ, উই এনজয় দিস এক্সিবিশন। হ্যাঁ, অথবা উই আর এনজয়িং দিস এক্সিবিশন। দিস আর দ্যাট এর মধ্যে তফাৎটা আমরা আসতেছি একটু পরে। তো উই এনজয় দিস এক্সিবিশন, তাহলে এখানে এক্সিবিশন কথাটা কিন্তু আমার কাউন্টেবল না, আনকাউন্টেবল, তাই না? এবং মজার ব্যাপার হচ্ছে এটা একটা কিন্তু কি বলেন তো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কিনা প্রদর্শনী? এখন অনেকে আবার গুলায় ফেলবেন যে অ্যাবস্ট্রাক্ট নাউন আর হচ্ছে আনকাউন্টেবল কি একই কিনা। হ্যাঁ, সব অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আনকাউন্টেবল। সবগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু আনকাউন্টেবল, কিন্তু সব আনকাউন্টেবল নাউন কিন্তু অ্যাবস্ট্রাক্ট না। হ্যাঁ, তাহলে এটুকু মনে রাখবেন যে দিস কিন্তু কাউন্টেবল নিচ্ছে এবং আনকাউন্টেবল দুটোই নিচ্ছে। তাহলে উই এনজয় দিস এক্সিবিশন, এই এক্সিবিশন শব্দটি কিন্তু আনকাউন্টেবল, নিতে পারবেন আপনি। আর যদি আপনি এরকম নেন যে হ্যাঁ, দিস বুক, এখানে খেয়াল করে দেখেন আমরা কিন্তু বুককে কাউন্টেবল নাউন হিসেবে পেয়েছি এবং এখানে কিন্তু দিস লেখা যায়। দে প্রেফার দিস বুক, তারা এই বইটাকে প্রেফার করেছিল। আচ্ছা, আমি একটুখানি বারবার ভুল লিখতেছি, আসলে প্রেফার হবে, যখন প্রেফার্ড হবে তখন দিস হবে না, দ্যাট হবে। হ্যাঁ, আমি একটুখানি সরি ফর দিস। ওকে, সো দে প্রেফার দিস বুক। প্রেফার, প্রেফার করছি। কেন প্রেফার করছি না, আমি কেন এখানে বারবার পাস্ট ফর্ম লিখে আবার কেটে দিচ্ছি, মানে ভুল করে হয়ে যাচ্ছে, এটা স্লিপ অফ মাই মানে হ্যান্ড রাইটিং। ওকে, সো প্রেফার করে আমি এটা দিস তারপর বুক করছি, কারণ হচ্ছে কি এই যে দিস এবং এই যে দ্যাট, এই দুটোর মধ্যে তফাৎ আছে, এই দুটোর মধ্যে তফাৎ আছে, আমি আসতেছি একটু পরে। আচ্ছা, সো এই যে আমরা তাহলে বুঝলাম যে দিস কিন্তু কাউন্টেবল নাউনও নিতে পারে, আনকাউন্টেবল নাউনও নিতে পারে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন আমরা আসি এই দিস এবং দ্যাট এর মধ্যে আরেকটা তফাৎ হচ্ছে, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বোঝায় আর একটা হচ্ছে পাস্ট টেন্স বোঝায়। পাস্ট দুটোই সিঙ্গুলার, হ্যাঁ, দুটোই সিঙ্গুলার নাউন নেবে।
একইভাবে এই যে মানে কম্পেয়ার করে বোঝাচ্ছি, দিস এবং দ্যাট, এটাও কিন্তু কাউন্টেবল সিঙ্গুলার এন্ড আনকাউন্টেবল, ওই যে আনকাউন্টেবল দুটো নিতে পারে। হ্যাঁ, কাউন্টেবল সিঙ্গুলার, কাউন্টেবলের মধ্যে সিঙ্গুলার এবং আনকাউন্টেবল দুটোই নিতে পারে দ্যাট। তাহলে দিস এবং দ্যাট এর মধ্যে তফাৎটা শুধুমাত্র এর একটা মানে এবার একটা কোশ্চেন কিন্তু এরকম হয়েছিল। হ্যাঁ, তো সেখানে দিস এবং দ্যাট এর মধ্যে তফাৎ হচ্ছে এই দিস হচ্ছে মূলত প্রেজেন্ট, প্রেজেন্ট বোঝায়, মানে সময়টা হচ্ছে আপনার যদি বর্তমানের কোনো কিছু বোঝাতে চান তাহলে দিস লিখবেন, আর যদি দ্যাট হয় তাহলে এটা পাস্ট বোঝাবে। এই জন্য আমি কেন ওই সেন্টেন্সটার ভিতরে এনজয়েড লিখে এনজয়েডটা অফ মানে কেটে দিলাম, কারণ হচ্ছে দিস ব্যবহার করেছি। যখন আমি দিস লিখবো তখন আমার প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে, আমি যখন দ্যাট বোঝাবো তখন আমার কিন্তু এটা পাস্ট টেন্স হয়ে যাবে। যদি আমি এরকম লিখি যে হ্যাঁ, এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, আই ইউজ টু গেট আপ আর্লি দিস মর্নিং, তাহলে এই শব্দটার মধ্যে ভুল কোনটা আছে বলেন তো? এটা যদি কারেকশনে দিয়ে দেয় তাহলে কি করবেন? অবশ্যই ভুল আছে, এই জায়গাটাতে ভুল আছে, এই জায়গাটাতে দিস মর্নিং, কারণ আপনি এখানে যে সেন্টেন্সটা ব্যবহার করেছেন ইউজ টু, আমরা জানি এটা অতীতের অভ্যাস বোঝালে, অতীত একদম সবসময় ইউজ টু এর ব্যবহার সবসময় অতীত বোঝায়। আই ইউজ টু গেট আপ আর্লি মানে আমি ঘুম থেকে খুব আর্লি উঠতাম আগের, অতীতে। তাহলে এই দিস তো এখানে বর্তমানের জন্য ব্যবহার করা হয়, কিন্তু এই সেন্টেন্সটা তো বোঝাচ্ছে অতীত, যার কারণে এখানে দিস কিন্তু ভুল। এখানে যদি দ্যাট হতো তাহলে রাইট হতো, যে আই ইউজ টু গেট আপ আর্লি দ্যাট মর্নিং, তাহলে রাইট হতো। এরকম আপনাকে খেয়াল রাখতে হবে টেন্সের সাথে, যে আপনি যখন দিস ব্যবহার করছেন প্রেজেন্ট টেন্সের মধ্যে হবে, আর দ্যাট হলে আপনার পাস্ট টেন্স হবে। যদি কখনো উল্টা করে ফেলে যে প্রেজেন্ট টেন্স বুঝিয়েছে পুরো সেন্টেন্সটার মধ্যে কিন্তু দিস ব্যবহার করেছে, তাহলে ওই দিসটা ভুল, পিন পয়েন্ট এরর্স অথবা কারেকশনে এটা পাবেন। ঠিক আছে, সো আপনি দিস প্রেজেন্ট টেন্সের জন্য ব্যবহার করতে হবে, দ্যাট কিন্তু পাস্ট টেন্সের জন্য। দুটোই সিঙ্গুলার, কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটোর সাথেই হবে, কারণ দুটো হচ্ছে সিঙ্গুলার। মেইন কথা হচ্ছে যে এই দিস এবং দ্যাট সিঙ্গুলার ফর্ম নেবে, এর নাউনটা হবে সিঙ্গুলার, এরপরে যে নাউনটা এরপরে সিঙ্গুলার হতে হবে। এখন যেহেতু আনকাউন্টেবল সিঙ্গুলার, এটা যেহেতু প্লুরাল হয় না, তাহলে খুব স্বাভাবিকভাবেই আনকাউন্টেবল নাউনটাও আসবে, আবার একই সাথে কাউন্টেবলের মধ্যে কিন্তু সিঙ্গুলার ফর্মটা আসবে। বুঝতে পেরেছেন? যেটা আমরা অলরেডি এক্সাম্পল দিয়ে দেখেছিলাম। আচ্ছা, আমি এখন আমরা এই দিস এবং আমি এখানে লিখি তাহলে আরেকটু মনে সুবিধা হবে, এই দোজ, এই দুটো, এই দিস হচ্ছে এটা থেকে আসছে, আর এই দোজ কিন্তু এটা থেকে আসছে। জাস্ট দিস হচ্ছে সিঙ্গুলার ফর্ম, দ্যাট যেমন সিঙ্গুলার ফর্ম, দিস এর প্লুরাল ফর্ম হচ্ছে দিস, এটা হচ্ছে প্লুরাল, এটা প্লুরাল আর এটা ছিল সিঙ্গুলার। দিস হচ্ছে সিঙ্গুলার আর এই দিস হচ্ছে প্লুরাল, আর টাইম কিন্তু একই, এটা দুটোই কিন্তু প্রেজেন্ট ফর্মের জন্য বোঝাবে, প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, আর এটাও কিন্তু পাস্ট টেন্সের জন্যই বোঝাবে, পাস্ট টেন্স। জাস্ট এটা হচ্ছে সিঙ্গুলার আর এটা হচ্ছে প্লুরাল। মজার ব্যাপার দেখেন, দিস হচ্ছে সিঙ্গুলার, দ্যাটও সিঙ্গুলার। দিস হচ্ছে প্রেজেন্ট টেন্সের জন্য ব্যবহার করা হয়, দ্যাট হচ্ছে পাস্ট টেন্সের জন্য ব্যবহার করা হয়। দিস এর প্লুরাল ফর্ম হচ্ছে দিস, যেটা প্রেজেন্ট টেন্সের জন্যই ব্যবহার করা হয়, আবার দ্যাট এটার প্লুরাল ফর্ম হচ্ছে দোজ, যেটা পাস্ট টেন্সের জন্য ব্যবহার করা হয়। ক্লিয়ার আশা করি? এক্সাম্পল দিতে হবে। এটা যদি লিখেন আপনি, আই রিমেম্বার ইউর ফ্যামিলি মেম্বার্স,
ও সরি সরি, একটুখানি ভুল হয়েছে। আই রিমেম্বার ইয়োর দিস, আচ্ছা সরি সেন্টেন্সটা একটু ভুল হয়েছে। আই রিমেম্বার ইয়োর দিস, সরি ফর দ্যাট। হ্যাঁ এটা, সো আই রিমেম্বার ইয়োর দিস মোমেন্টস, অথবা আই উইল রিমেম্বার, এটা মনে হয় আরেকটু বেশি ভালো হবে সেন্টেন্সটা। আই উইল রিমেম্বার ইয়োর দিস মোমেন্টস, এটা কিন্তু মেস নাউন্স, মেস নাউন্স। হ্যাঁ, সো আই উইল রিমেম্বার ইয়োর দিস মোমেন্টস। এখন আপনি ইয়োরও ডিটারমিনার, দিসও কিন্তু ডিটারমিনার, ঠিক আছে, দুটো ডিটারমিনার। দিস কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সের জন্য ব্যবহার করলাম, প্রেজেন্ট টেন্স। আই উইল রিমেম্বার ইয়োর দিস মোমেন্টস। এখন কথা হচ্ছে আমি মনে রাখবো, তার মানে হচ্ছে কি ফিউচার এবং প্রেজেন্ট দুটোর জন্য ব্যবহার করছেন, কিন্তু পাস্টের জন্য আপনি কি বলেন? এখন আপনারা মনে করতে পারেন যে স্যার আপনি তো বললেন প্রেজেন্ট টেন্সের জন্য ব্যবহার করা, তাহলে ফিউচার আসলো কেন? ফিউচারের অস্তিত্ব কোথায় জানেন? বলছে যে আমি মনে রাখবো এই এই যে তোমার মোমেন্টসটা, এই যে মোমেন্টটা, এটা মনে রাখবো, কারণ এই মোমেন্টটা কি বর্তমান না? এখন কেউ হয়তো মনে করতে পারেন যে স্যার একটা ফিউচার টেন্স ব্যবহার করেছে, আই উইল রিমেম্বার। হ্যাঁ আই উইল রিমেম্বার, মনে রাখবো, এটা ওইটার মনে রাখাটা ভবিষ্যৎ, কিন্তু আমি যেটা বোঝাচ্ছি এখনকার, এখনকার যে মোমেন্টস গুলো, এগুলো আমি মনে রাখবো। তাহলে মোমেন্টসটা, এই যে মোমেন্টটা, এটা কিন্তু আপনার বর্তমানের, এই জিনিসটা এটা কিন্তু আপনার বর্তমানের, কারণ এটা তো এটাকে মডিফাই করছে, তাই না? ডিটারমিনেন্ট নাউনটাকে মডিফাই করছে, এটা কিন্তু বর্তমানের। এই কাজটা ভবিষ্যতে আমি মনে রাখবো, কিন্তু এই যে মুহূর্ত, এই মুহূর্তগুলো আমি মনে রাখবো, এটা। তাহলে এখানে কিন্তু দিস মোমেন্টস, এটা কিন্তু আমার প্রেজেন্ট ফর্ম বোঝানোর জন্য বা বর্তমান বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। কিন্তু আমরা যদি পাস্ট লিখি তাহলে হবে দোস। I remembered your those moments. I remembered your those moments. আমি মনে রেখেছিলাম তোমার সেই যে মুহূর্তগুলো, সেই যে মুহূর্তগুলো। আচ্ছা, এটা আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অনেকে হয়তো আরেকটু কনফিউজ হয়ে যাচ্ছেন, যেখানে ফিউচার টেন্স ব্যবহার করলাম, আমি বোঝানোর চেষ্টা করছি যে হ্যাঁ দিস মোমেন্টস, এই মোমেন্টস কথাটা কিন্তু বর্তমানের। হয়তো বা অনেকে বলতেছেন, হয়তো আমি জোর করে বলতেছি না। আরেকটা মজার ব্যাপার কি জানেন? আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে দেশে মাতৃভাষা এই ইংরেজি, মানে ইংরেজি ভাষাটা, আমেরিকান ইংলিশ বা ব্রিটিশ ইংলিশ তো সব থেকে বেশি সর্বজন বিদিত ওয়ার্ল্ড ওয়াইড, তাদের ক্ষেত্রে কিন্তু টেন্সের ক্ষেত্রে ফিউচার টেন্স বলে কিন্তু আলাদা করে টেন্স দেখায় না, তারা জাস্ট পাস্ট এন্ড প্রেজেন্ট দেখায়, পাস্ট এন্ড প্রেজেন্ট। তারা মডাল অক্সিলারি গুলোকে প্রেজেন্ট ফিউচার টেন্স বোঝানোর জন্য ব্যবহার করা হয়, কিন্তু কখনো ওদের অ্যাকচুয়াল খুব কম গ্রামার বই পাবেন যেখানে ফিউচার টেন্স বলে একটা কথা আছে। তারপরে ফিউচার, মানে ফিউচার টেন্স আলাদা করে টেন্সকে 3 ভাগে ভাগ করেছে, এরকম ভাগ পাবেন না। ফিউচার টেন্স বোঝায় যে ফিউচার টেন্সে যে ঘটনাগুলো ভবিষ্যতে হয় সেটা বোঝায়, যার কারণে দেখবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়েও কিন্তু তারা ফিউচার টেন্স বোঝায় বা বোঝানো যায়। আপনি যখন বলছেন আই এম গোয়িং টু অ্যাটেন্ড দ্য মিটিং টুমরো, এটা কিন্তু হয় যে আমি আগামীকাল একটা মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছি, বা আমি মিটিংটা আগামীকাল অ্যাটেন্ড করতেছি, সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ফিউচার বোঝানো যায়। ঠিক আছে, তো এই জন্য মানে আমি বারবার কেন আপনাদেরকে বলি যে হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ, মানে ফরেন রাইটারদের বই ফলো করবেন ইংলিশের ক্ষেত্রে, কারণ ইংলিশ তো ভাই আমাদের মাতৃভাষা না। যাদের মাতৃভাষা তাদের দখল বেশি না, আমরা বাঙালি, বাংলা ভাষার প্রতি অবশ্যই আমাদের বেশি দখল থাকবে। ওই উইলিয়াম কেরি কোথা থেকে এসে বাংলা শিখে বাংলার উপর বই লিখে গেছে, তার বই বেশি গ্রহণযোগ্য হবে নাকি আমাদের রাজা রামমোহন রায়ের যে ব্যাকরণ, হ্যাঁ, অথবা আমাদের যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যে ব্যাকরণ, সেটা বেশি গ্রহণযোগ্য হবে? অবশ্যই আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে আমরা প্রায়োরিটি দেব, নিশ্চয়ই উইলিয়াম কেরিকে দেব না। তো এই জন্য বারবার বলি যে আপনারা সবসময় আমাদের বাংলাদেশি রাইটারদের থেকে যদি রেফারেন্স বই হিসেবে বা গ্রামার শিখতে চান, তাহলে অবশ্যই আপনারা বিদেশি রাইটারের বই পড়বেন, যে রাইটারের বইগুলো দিয়েছি। যেমন ইন্ডিয়ান যে রাইটারের অনেকে পিসি দাস আছে বা ওরকম আছে, কিন্তু সি চন্দ্র একজন আছে, তো ওই রাইটার গুলো কিন্তু আমাদের মতোই, তাদেরও ইংলিশ ফরেন ল্যাঙ্গুয়েজ অথবা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কারো, কিন্তু যাদের মাতৃভাষা একদম মাদার টাং বা নেটিভ স্পিকার যারা, তারা ভালো এটাকে নিয়ন্ত্রণ করে, তারা ভালো জানে, এই জন্য। আচ্ছা, তো ফিউচার টেন্স কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও বোঝানো যায়, সেটা আমরা টেন্স যখন আলোচনা করব সেটাতে আমি অবশ্যই আপনাদেরকে ওই জিনিসটা শেখাবো বা বলবো।
তো যার কারণে এই মোমেন্টস কথাটা কিন্তু প্রেজেন্টের কারণে এই যে বর্তমানের মোমেন্টস এটা কিন্তু বোঝাচ্ছে, এটা কিন্তু হচ্ছে রাইট যে আমি মোমেন্টস গুলো কিন্তু বর্তমানের বুঝিয়েছি, কিন্তু আমি যখন এখানে দোজ মোমেন্টস করছি তখন কিন্তু হয়ে যাচ্ছে অতীতে, যে আই রিমেম্বার ইউর দোজ মোমেন্টস, ওই যে মুহূর্তগুলো সেগুলো আমি মনে রেখেছিলাম। এটার সাথে কিন্তু আপনাকে করতেই হচ্ছে। সো ওকে, সো এটা হচ্ছে আমরা দিস এবং দোজ এবং দ্যাট এই চারটার ব্যবহার আমরা জেনে গেলাম, যে দিস এবং দ্যাট, দিস এবং দ্যাট এই দুটো সবসময় সিঙ্গুলার। এরপরে নাউনটা, মানে এরপরে যে নাউনটা হবে এটা হবে সিঙ্গুলার। আর যখনই সিঙ্গুলার হবে তার মানে বুঝতেই পারছেন কাউন্টেবল আসবে না, কাউন্টেবলের মধ্যে সিঙ্গুলার আসবে আর আনকাউন্টেবল আসবে, কারণ আনকাউন্টেবল তো সিঙ্গুলার, দুইটাই আসবে, সংক্ষেপে বলে দিচ্ছি। আর এই দিস আর দোজ এটা হচ্ছে প্লুরাল, প্লুরাল। হ্যাঁ, যে নাউনটা হবে সেটা হবে প্লুরাল, প্লুরাল। এখন এই আনকাউন্টেবল, মানে আনকাউন্টেবল যে নাউনগুলো আছে সেগুলোকে তো প্লুরাল করা যায় না, সেগুলো এখানে হবে না। কিন্তু ম্যাস নাউন যেগুলো আছে সেগুলোকে আমরা প্লুরাল করি, বললাম যে এ এন বসাই, টু বসাই, সময় প্লুরাল করার চেষ্টা করি মেস নাউন গুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এইগুলো ব্যবহার হয়। এই জন্য আমি ওই নাউনটার কথা বলেছি আপনাদের কাছে, ঠিক আছে? তো এই জন্য দিস দোজ এটা হচ্ছে প্লুরাল, যে নাউনটা হবে এরপরে প্লুরাল হবে। আর তফাৎ হচ্ছে যে এই দিস হচ্ছে প্রেজেন্টের জন্য, দিস হচ্ছে প্রেজেন্টের জন্য, এই দুটো কানেক্টেড এটার সাথে, আবার আবার এটার সাথে এটা কানেক্টেড টেন্সের দিক থেকে, ঠিক আছে? সো দুইটাই খেয়াল রাখতে হবে আপনাকে, রাইট ফর্ম ভার্বস অথবা হচ্ছে আপনার কারেকশনের জন্য, পিন পয়েন্ট এররস এর জন্য। আচ্ছা, এরপরে আমরা আসি যে হচ্ছে লিটল। এই চারটা শব্দের সাথে অবশ্যই আপনারা পরিচিত, খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক কমন চারটা ওয়ার্ডস। সাইদুল ইসলাম লিখেছেন দিস দ্যাট, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। সো মেনি, ফিউ, মাচ, লিটল, এগুলো ব্যবহার আপনাকে জানতে হবে। অবশ্যই এগুলো ডিটারমিনার, আমরা কিন্তু ডিটারমিনার গুলো নিয়ে আলোচনা করছি। আপনার একটা কমন প্রশ্ন হতে পারে যে আন্ডারলাইন এটা ডিটারমিনার কিনা, সেটাতে তো আমরা দেখবো এটার পরে। তার আগে আমরা সবগুলো ব্যবহার জেনে নিব, প্রত্যেকটা ডিটারমিনারের ব্যবহার জানবো। আচ্ছা, মেনি কথাটা যার সাথে যাবে অবশ্যই এটা কি হবে বলেন তো, যে নাউনটা হবে সেটা কিন্তু প্লুরাল হবে, প্লুরাল হবে। ফিউ যেটা যাবে এরপরে নাউনটা কিন্তু প্লুরাল হবে। মাছ যেটা যাবে এটা কি প্লুরাল হবে বা লিটল? না, এটা যদিও দেখতে মনে হচ্ছে যে মাছ মেনি এর তো মতোই, এটাও অনেক বোঝায় এটাও অনেক বোঝায়, কিন্তু এটা সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হবে। আমি সংক্ষেপে লিখলাম, হ্যাঁ সিঙ্গুলার হবে, আপনি একটু ভালো করে লিখে নেবেন, ছোট হয়ে গেছে লেখাটা। আচ্ছা, এটাও কিন্তু যে নাউনটা নেবে সেটা হচ্ছে সিঙ্গুলার হবে। কেন হবে আমরা একটু দেখি। এই মেনি এটার অর্থ কিন্তু অনেক বোঝায়, এটার অর্থ অনেক, এটা হচ্ছে কিছু বা কম, এটাও কিন্তু কিছু বা কম। তফাৎটা কোথায়, যে এই যে আমরা যেটা লিখলাম এটা হচ্ছে কাউন্টেবল নাউনের জন্য কাউন্টেবল, আর এটা হলো আনকাউন্টেবল। এই মেনি এবং ফিউ এই দুটোর ব্যবহার কিন্তু কাউন্টেবল নাউনের ক্ষেত্রে হবে, আর মাচ এবং লিটল এই দুটো ডিটারমিনার সবসময় আনকাউন্টেবল নাউন নেবে, আনকাউন্টেবল। হ্যাঁ, আনকাউন্টেবলের জন্য মাচ এবং লিটল এই দুটো ডিটারমিনার সবসময় আনকাউন্টেবল নাউন নেবে। কখন আপনি কাউন্টেবল নাউনের সাথে এই মাচ এবং লিটল বসাতে পারবেন না। যদি এখন বলতে পারেন, এই যে যেমন এরকম একটা সেন্টেন্স আসছিল না, যে আই হ্যাভ লিটল মানি, ওই যে আমি বললাম মানি কিন্তু হচ্ছে আনকাউন্টেবল,
কিন্তু যদি এরকম হতো যে আই হ্যাভ লিটল টাকা, তাহলে কি হতো? এটা যদি হতো সেন্টেন্স আই হ্যাভ লিটল মানি, ওকে ফাইন, এটা ঠিক আছে, কারণ মানি শব্দটা হচ্ছে কিন্তু আমাদের আনকাউন্টেবল, আর আমরা বলেছি যে লিটলটা কিন্তু আনকাউন্টেবল নাউন নেবে, তাহলে লিটলের সাথে মানি যাবে। আই হ্যাভ লিটল মানি, অল্প কিছু টাকা আছে। কিন্তু আপনি যখন লিটল টাকা করছেন, আই হ্যাভ লিটল টাকা হবে না, কারণ টাকা কিন্তু কাউন্টেবল। তাহলে এই সেন্টেন্সে কিন্তু ভুল আছে, কারেকশনে ভুল যাবে। ঠিক আছে, তো এই জন্য আমরা বলছি যে এইগুলো জানা জরুরি, এই জন্য কারেকশনে খুবই আসে, এগুলো কারেকশনে আসেই, খুবই ইম্পর্টেন্ট এগুলো ডিটারমিনার্স গুলো। হ্যাঁ, তো একজন বলেছে সহজ কোনো টেকনিক আছে কিনা, মানে সহজ কোনো টেকনিক না এগুলা। আমি সবসময় বলি টেকনিকটা ফলো করবেন আপনি পরে, আপনি আগে না ডিটেলস বুঝবেন, ডিটেলসটা বুঝে যখন ভেতর থেকে বুঝতে পারবেন, সহজ টেকনিক শর্ট টেকনিক আপনি আপনার নিজের মতো করে বানাতে পারবেন। যে টেকনিক যেগুলো মানুষ বের করে এগুলো কি মানে সবার সাথে মিলে যায়, ইউনিভার্সাল না কিন্তু। আপনি যে টেকনিক, আমরা যে টেকনিকে পড়ি সেই টেকনিকগুলো কিন্তু সবসময় খাটে না, সবসময় কিন্তু খাটবে না। এই জন্য আমি সবসময় টেকনিককে প্রথম অবস্থায় নিরুৎসাহিত করি। টেকনিক প্রথম অবস্থায় কখনো করবেন না, আপনি সবসময় জিনিসটা বোঝার চেষ্টা করবেন, ভেতর থেকে ডিটেলস বুঝবেন, দেখবেন ওই জিনিসটা যখন আপনার পুরোপুরি ধারণা হয়ে যাবে তখন টেকনিক আপনি আপনার মতো বানাবেন। টেকনিক গুলো কিন্তু ব্যক্তি নির্ভর হয়, ভ্যারি করে, পার্সন টু পার্সন ভ্যারি করে। তাহলে আপনি যখন নিজে বুঝে যাবেন, আপনি নিজের মতো করে টেকনিক বানায় মনে মুখস্থ রাখবেন। এখন ধরুন ওই যে কেউ ক্যাম্পাসকে কেউ ক্যাম্পুস বলে, মানে বলার সময় বলে না, মনে রাখার জন্য সে বলে। ক্যাম্পাসকে কেউ ক্যাম্পুস যদি মনে রাখার জন্য, মানে বানান যদি মনে রাখার জন্য সে ক্যাম্পুস উচ্চারণ করে, সেটা তার ব্যাপার, ব্যক্তিগত। হ্যাঁ, সে বলছে যে আমি ক্যাম্পাস মনে রাখলে আমার বানানটা ভুল হবে না, ক্যাম্পাসের ওই যে PUS আছে ক্যাম্পাস, তাহলে আমার ক্যাম্পাস কথাটা মনে থাকবে, বানান এইভাবে আমি মনে রাখবো। ডায়রিয়াকে কেউ ডায়ার হয়া লিখছে, মানে সরি মনে রাখছে, সে ডায়ার হয়া দিয়ে মনে রাখছে যাতে তার স্পেলিংটা ভুল না হয়। তো আপনি ওইটা তার ব্যক্তিগত, ইন্ডিভিজুয়াল, তাই না? কারণ আপনি আপনার ইন্ডিভিজুয়ালি টেকনিক ফলো করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই জিনিসগুলো আসলে শর্ট টেকনিক বা একটা ধাঁচে ফেলে একটা ফরম্যাটে মুখস্থ করা বা মনে রাখা কঠিন, যাবে না। এই জন্য আপনি পুরোটাই বোঝার চেষ্টা করবেন। আই হ্যাভ সাম মানি, আই হ্যাভ ফিউ মানি। না, ফিউ মানি হবে না, আমি এটি আসতেছি, ফিউ মানি হবে না, সাম মানি হবে। সাম মানি হবে, কারণ সাম কথাটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটোর সাথেই যায়। সাম সাম ডিটারমিনারটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটোর সাথে যায়। আচ্ছা, আমরা আসছি। সো মেনি কথাটা আমরা যখন বলছি যে মেনি কিন্তু আমার সবসময় কাউন্টেবল নাউন নেবে, ফিউ কাউন্টেবল নাউন নেবে। এটা কখনোই আনকাউন্টেবল কাউন্টেবল দুটোতেই যাবে না, এই দুটো ডিটারমিনার সবসময় কাউন্টেবলের জন্য। মাচ, লিটল, এটা সবসময় আনকাউন্টেবলের জন্য, সবসময় আনকাউন্টেবলের জন্য, মাথায় রাখবেন। যদি উল্টাটা হয় তাহলে ভুল হবে। ধরেন এই সেন্টেন্সটা, they have given, হ্যাঁ, they have given Mr. John many time। তো এটা কি ঠিক আছে সেন্টেন্সটা, বলেন তো? সেন্টেন্সটা কি ঠিক আছে? অবশ্যই ঠিক নেই। they have given Mr. John many time, তাহলে মেনি কথাটা ভুল আছে এখানে। যদি এখানে মাছ হতো তাহলে ঠিক ছিল, কারণ টাইম কথাটা হচ্ছে আমার আনকাউন্টেবল, গণনা করা যায় না। টাইম 1 2 3 4 এরকম করে গণনা করা যায় না। হ্যাঁ, কিন্তু এটাকে সেভারাল টাইমস অনেক সময় করি আমরা, কেন? কারণ টাইমকে কিন্তু যে একটা ইউনিট ধরে হিসাব করা যায়, ম্যাথ নাউনের মধ্যে পড়বে, তখন কিন্তু করা যায়, সেভারাল টাইমস করা যাবে। কিন্তু মেনি টাইমস অনেক সময় করা যায়, কিন্তু ইউজুয়াল যে আমরা যখন এটাকে মানে কি বলবো, যে মেস নাউন হিসেবে যখন কাউন্ট করবো না, তখন কিন্তু আমার হবে না। অনেক সময় দিয়েছে না, অনেক সময় দিয়েছিল, মেনি টাইমস না, তাও হবে না, রং আছে এটা। তাহলে এটা আমাকে মাচ টাইম হবে। দে হ্যাভ গিভেন মিস্টার জন মাচ টাইম। ঠিক আছে, তাহলে এটা ভুল আছে। এখন আমরা যদি এরকম লিখি যে, সরি,
হয় এটা? হয় না। লিটল বুক হয়? হয় না। অবশ্যই এটা ভুল আছে। এটা হতে পারতো এরকম যে ফিউ, এরপরে হয়ে যাবে বুকস, এটা হতে পারতো। ঠিক আছে, এটা হতে পারতো। তো তাহলে খেয়াল করে দেখেন যে মেনি এবং ফিউ দুটোই কাউন্টেবল নাউন এবং দুটোই প্লুরাল নেবে, দুটোই প্লুরাল নেবে। আর মাচ এবং লিটল দুটোই আনকাউন্টেবল এবং সিঙ্গুলার। সবসময় সিঙ্গুলার হবে, কারণ আনকাউন্টেবল মানে তো সিঙ্গুলার। ঠিক আছে, আনকাউন্টেবল মানে তো সিঙ্গুলার। যার কারণে আমি আসলে বড় বড় এক্সাম্পলে আসবো। কেউ একজন আমাকে বলেছিলেন যে স্যার বড় বড় এক্সাম্পল বা কঠিন কঠিন এক্সাম্পল গুলো দিয়ে বোঝাবেন। আমি ঠিক করেছি কি জানেন, বড় বড় কঠিন এক্সাম্পল না, মানে আমাদের পরীক্ষায় এগুলো থেকে যে প্রশ্নগুলো হয়েছে সেগুলো আমি লিস্ট করে রেখেছি। আমার যখন ক্লাসটা শেষ হবে তখন ওই পরীক্ষার যে প্রশ্নগুলো সবগুলো মোটামুটি যতগুলো আনা যায় আমরা সবগুলো নিয়ে এসে ধরে ধরে এটার এক্সাম্পল গুলো তৈরি মানে করে ফেলবো। ঠিক আছে, এটা তাহলে মেনি এবং ফিউ দুটো কাউন্টেবল এবং প্লুরাল। এরপরে যে নাউনটা আসবে অবশ্যই প্লুরাল হতে হবে। মাচ এবং লিটল দুটোই আনকাউন্টেবল এবং সিঙ্গুলার হতে হবে। ঠিক আছে, তো এটা ক্লিয়ার হয়ে গেলেন আপনারা। আর একটা ছিল যে এক্সাম্পলটা আমি আমার গত ক্লাসে দিয়েছিলাম। আচ্ছা, আমাদের সময় কি প্রায় শেষ? ও হ্যাঁ, সময় তো প্রায় শেষ হয়ে আসছে। আসলে জিনিসগুলো অনেক বিস্তারিত, অনেক সময় লাগবে না? আর একটা ক্লাস তো লাগবেই মিনিমাম। আচ্ছা আচ্ছা, আমরা আজকে এই আলোচনা এই পর্যন্ত রেখে দিচ্ছি। আর যেটা ছিল ফিউ এবং এ ফিউ, এটা শুধু শেষ করে দিচ্ছি। হ্যাঁ, ফিউ ফিউ এটা নিয়ে অনেক ওদিন একটা কমেন্ট করেছিলেন যে ফিউ এবং এ ফিউ কিভাবে না বোধক বা হ্যাঁ বোধক আমরা বলছি। এটাকে আমরা বলছি না বোধক। হ্যাঁ, না বোধক। আর এটা হ্যাঁ বোধক। কেন বলছি? মানে আসলে একদম না বোধক বা ইনডিরেক্টলি বোঝানোর জন্য। হ্যাঁ, এ ফিউ আপনি যখন বলছেন যে হ্যাঁ বোধক, এ ফিউ, হ্যাঁ, অনেকে বলছেন হ্যাঁ ফিউ হয়। হ্যাঁ, ফিউ ফিউ প্লুরালে হবে, ফিউ কাউন্টেবল এবং প্লুরালে হবে। আনকাউন্টেবল মানে কিন্তু সিঙ্গুলার, এটা মাথায় রাখবেন। আনকাউন্টেবল কিন্তু সিঙ্গুলার। তো আপনি ফিউ তো আনকাউন্টেবলের সাথে বসাতে পারবেন না। এক হচ্ছে যে ফিউ হচ্ছে কাউন্টেবলের সাথে বসে এবং ফিউ কিন্তু প্লুরাল ফর্ম নাউন নেয়। আর আনকাউন্টেবল যেহেতু সিঙ্গুলার, তাহলে অবশ্যই ফিউ যাবে না। এবং ফিউটা সবসময় কাউন্টেবল নাউন নেয়, তাহলে এটা অবশ্যই আনকাউন্টেবলের সাথে যাবে না। এটা আচ্ছা, ফিউটা হচ্ছে কি যে নাবোধক মানে হচ্ছে যে নাই, একদমই নাই, একদমই নাই। আর এ ফিউ মানে হচ্ছে যে অল্প কিছু আছে, অল্প অল্প। আমি দুটো এক্সাম্পল, একই রকম এক্সাম্পল নিয়েছিলাম। যে ধরেন আই হ্যাভ, এরকম আমরা ছিল এক্সাম্পলটা। আচ্ছা, এটা ছিল যে আই হ্যাভ গট, এটা কি হবে? ফ্রেন্ডস। এটা এরপরে যে অংশটা, সো আই এম নট লোনলি, বা আই এম নট হ্যাপি। এটা যদি হয় আই এম নট হ্যাপি, আই হ্যাভ, ধরো এত ভুল লিখতেছি কেন? আচ্ছা, আই হ্যাভ গট ফ্রেন্ডস সো আই এম নট হ্যাপি। এখানে সেন্টেন্সটা একটু কি খেয়াল করে দেখেন। সে হ্যাপি নয়, কেন? সে খুশি নয়। কারণ কি? কারণ তার কি অল্প ফ্রেন্ড আছে বলে, নাকি ফ্রেন্ড নাই বলে? কখন হ্যাপি হবে না? যখন ফ্রেন্ড নাই। তাহলে কোনটা হবে এখানে, ফিউ নাকি এ ফিউ? ওই যে নেগেটিভটা, আই হ্যাভ ফিউ, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। একদমই নাই, আমার ফ্রেন্ড নাই, এই জন্য আমি হ্যাপি না, এই জন্য আমি খুশি না। কিন্তু আমি যদি নটটা বাদ দেই তাহলে কি ফিউ হবে? ফিউ হবে, তখন হবে এ ফিউ। আই এম গট ফ্রেন্ডস সো আই এম হ্যাপি। আমি খুশি কারণ আমার কিছু হলো ফ্রেন্ড আছে, অল্প কিছু ফ্রেন্ড আছে, তখন হচ্ছে এ ফিউ। এটা পজিটিভ, মানে ওই যে হ্যাঁ বোধক, অ্যাফার্মেটিভ যেটা বলছি, পজিটিভ একটা সাইন প্রকাশ করে। আই হ্যাভ গট আ ফিউ ফ্রেন্ডস সো আই এম হ্যাপি। আমার অল্প কিছু ফ্রেন্ড আছে। অল্প, আ ফিউ হচ্ছে অল্প, অল্প ফ্রেন্ড, খুবই কম। এটা হচ্ছে যে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস সো আই এম হ্যাপি, তাই আমি খুব খুশি বা সুখী। কিন্তু যখন বলছি আমার একদম ফ্রেন্ড নাই, ফিউ, তার মানে আমি সুখী না, একদমই ফ্রেন্ড নাই, আমি তো অসুখী, আমার কোনো ফ্রেন্ডই নাই, তখন হচ্ছে মানে ফিউ হবে। আর এ ফিউ হচ্ছে যখন আপনার অল্প সংখ্যক ফ্রেন্ড আছে কিন্তু সেটা পরিমাণে খুবই কম। হ্যাঁ, বা সংখ্যায় খুবই কম, পরিমাণে না, সংখ্যায় খুবই কম। হ্যাঁ, তো সেটা।
তো এই হচ্ছে আমাদের ফিউ এবং এ ফিউ এর কনফিউশন। এরকম আরো অনেকগুলো আছে, আমরা সবগুলি আলোচনা করব, সময় লাগছে প্রচুর, একটু সময় নেন। আর প্রথম ক্লাসে যেমন আমি সময় দিতে পারিনি, কারণ আমি আমার টেকনিক্যাল যে সাপোর্ট গুলো এগুলো নিয়ে খুবই টেন্স ছিলাম। আপনারা হয়তো আমার চেহারা দেখে বুঝছেন যে আমি খুবই মানে বিষণ্ণ ছিলাম, এক্সস্টেড ছিলাম আমার এই যে টেকনিক্যাল প্রবলেম গুলো নিয়ে। আর সেকেন্ড ক্লাসটাও এরকম হবে, বাট 2-3টা ক্লাস যাওয়ার পরে কিন্তু দেখবেন ধীরে ধীরে আমরা কিন্তু আমাদের মাত্রাটা মানে ইন্টেন্সিটিটা বাড়বে, অল্প সময় আমরা অনেক কিছু জিনিস বুঝতে পারবো। হ্যাঁ, ক্লাসের সময় একটু বাড়াবো, যেহেতু আজকে আমরা 15 মিনিট দেরিতে শুরু করছি, একটু তো 15 মিনিট তো বাড়বেই। হ্যাঁ, সো আচ্ছা, এখন আমরা এই পর্যন্ত আলোচনা রাখছি ডিটারমিনারের, পরের আলোচনাগুলো পরে রাখবো, মানে পরের দিন রাখতেছি, পরের ক্লাসের জন্য, কালকের জন্য, আগামীকালকে তো ক্লাস আছে আমাদের। আমি যেটা এখন আলোচনা করবো হচ্ছে আপনাদের ওই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর হচ্ছে ভোকাবুলারি। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, 1 মিনিট খালি আমি আসতেছি, হ্যাঁ, জাস্ট একটু 1 মিনিট। হ্যাঁ, সরি ফর দ্যাট, ওকে, সরি ফর ইন্টারাপশন। আমরা বলছি যে ডিটারমিনার, সরি, ভোকাবুলারি এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি 10টা দিয়েছিলাম, আমার তালিকা খাতায় লেখা আছে, যে 10টা দিয়েছিলাম এর মধ্যে সব থেকে কনফিউশন তৈরি করেছিল গুড অ্যাট এবং গুড ইন। এটা এটা হ্যাঁ, অনেকে বলেছেন যে স্যার এটা তো দুটাই হচ্ছে, দুটাই সেম, এবং তাহলে তফাৎ কি? এবং হ্যাঁ, এই দুটোর ব্যবহার আসলে কনফিউশন তৈরি করে। তবে প্রধান পার্থক্য, প্রধান যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে এই গুড এর পরে হচ্ছে অ্যাক্টিভিটি প্রকাশ করবে, অ্যাক্টিভিটি। আর অ্যাক্টিভিটি মানে হচ্ছে যে আপনার একটা ভার্ব আসবে, এরপরে আইএনজি আসবে, ভার্ব আসবে এবং আইএনজি আসবে। আর গুড ইন হচ্ছে কি, এটা ধরেন কোন একটা ফিল্ড বোঝাবে, কোন ফিল্ড বলতে কিন্তু একদম সরাসরি মাঠ না, কোন কিছু ক্ষেত্র, হ্যাঁ, অথবা হচ্ছে কোন একটা সাবজেক্ট, কোন এক বিষয়ে, এরকম। এখন অনেকেই বলছে যে সাবজেক্ট তো, এক্সাম্পল এরকম ছিল যে আই এম গুড অ্যাট স্পোর্টস। হ্যাঁ, আই এম গুড অ্যাট স্পোর্টস। এখন এই যে গুড অ্যাট স্পোর্টস, স্পোর্টস, এখানে গুড অ্যাট, আমি আসছি, একটু বলতে হবে এটা, না হলে আপনারা আরো কনফিউশন তৈরি করবেন এবং ভুল করবেন। আচ্ছা, এটার সাথে আমি একটা জিনিস ওই দিন বলেছিলাম, একজনকে মনে হয় বুঝিয়েছিলাম যে অ্যাক্টিভিটি এটার সাথে কিন্তু, মানে আমাকে মেসেঞ্জার একজন নক করেছিলেন, এটা কিন্তু পারফরমেন্সের একটা ব্যাপার থাকবে। পারফরমেন্স, এখানে পারফরমেন্স থাকবে। এখানে কিন্তু পারফরমেন্স থাকবে না, গুড ইনে কোনো পারফরমেন্স বোঝাবে না। হ্যাঁ, মানে এটা হচ্ছে যে আপনি দক্ষতা বোঝায়, হ্যাঁ, বা দক্ষ কোনো কিছুতে। আর গুড ইন যদি বোঝান তাহলে এটা হবে কি, ধরেন ভালো। এখন ভালো মানে যে দক্ষ, তাকে নিশ্চয়তা মানে নিশ্চিত করতে পারে আপনাকে, সে যে ভালো হলেই দক্ষ হবে তা কিন্তু নয়। ভালো মানে, আপনাদের একটা কবিতার কথা বলি, সুকুমার রায়ের কবিতা পড়েছেন, ওই যে জীবনের হিসেব কবিতাটা কেউ পড়েছেন? পড়ে থাকবেন অবশ্যই। যে বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে, মাঝির এখন বলতে পারি সূর্য কেন ওঠে, চারটা কেন বারে কমে জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। কবিতাটা নিশ্চয়ই মনে আছে, অনেক আগের কবিতা, আমি পড়েছিলাম স্কুলে। তো এই যে কবিতাটা, এখানে দুটো জিনিস খেয়াল করবেন, আমি একটুখানি সময় নিচ্ছি। বৃদ্ধ মাঝি আর হচ্ছে ওই যে বিদ্যে বোঝাই যে বাবু মশাই, যে বাবু মশাই মাঝির নৌকায় উঠেছে। এখন মাঝি আর বাবু মশাইয়ের মধ্যে তফাৎ কি জানেন? মাঝি হচ্ছে সাঁতার কাটতে পারে, মানে সে পারফরমেন্সটা জানে, ডিরেক্ট ইমপ্লিমেন্টেশনটা জানে। আর বাবু মশাই কি পড়ে? বাবু মশাই খালি সাঁতারের জ্ঞান জানে, কিন্তু সেটা সে বাস্তবে প্রয়োগ জানে না। সে সাঁতারের জ্ঞান আছে, অর্থাৎ চাঁদ কেন বাড়ে কমে এগুলো সে সব জানে, সব জ্ঞানে ভরপুর, বিদ্যে বোঝাই বাবু মশাই। কিন্তু মাঝির সাথে তার পার্থক্যটা, মাঝি হচ্ছে বাস্তবের কাজ জানে, তার সূর্য কেন বারো কমে ওঠার দরকার নেই, জানার দরকার নেই, সে সাঁতার কাটতে জানে। যখন ঝড় উঠলো তখন বললো যে বাবু মশাই কি সাঁতার জানেন? বলছে না, সাঁতার তো জানি না। বলছে তাহলে আপনার জীবন তো 16 আনাই মিছে, আপনি তো বলছিলেন আমার জীবন কি 12 আনা মিছে, 4 মানা আছে, আপনার তো জীবন এখন 16 আনাই মিছে, কারণ আপনি সাঁতার জানেন না। তো ওই বাবু মশাই মনে করেন যে গুড ইন, যে ভালো কিন্তু সে দক্ষ না, সে জানে, তার ভিতর অনেক জ্ঞান আছে,
কিন্তু সে যে দক্ষ না সেটা প্রকাশ করছে না। আপনি যখন গুড ইন বলবেন, এটা প্রকাশ করবে না যে আপনি দক্ষ কিনা। দক্ষতা মানে হচ্ছে আপনার সেটা ইমপ্লিমেন্টেশন ক্ষমতা। আর গুড গুড অ্যাড হচ্ছে যে ওই যে দক্ষতা থাকবে, যার কারণে দক্ষতা বোঝানোর জন্য ভার্বের সাথে আইএনজি যোগ হয়। কিন্তু অনেক সময় ভার্বের সাথে আইএনজি যোগ না হয়েও এই যে এরকম স্পোর্টস হয়, স্পোর্টস নাউন হয় অনেক সময়। যেমন এখানে যেরকম আপনি যখন বলছেন যে আই এম গুড ইন, ধরেন আই এম গুড গুড ইন ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ, আই এম গুড ইন ল্যাঙ্গুয়েজ। যখন আপনি বলছেন আই এম গুড ইন ল্যাঙ্গুয়েজ, কিন্তু আই এম গুড ইন স্পোর্টস হবে না, স্পোর্টস হবে না, এটা হবে না, সরি স্পোর্টস ঠিক থাকবে, মানে গুড ইন হবে না। হ্যাঁ, কেন জানেন? আমি বললাম যে এর সাথে একটা পারফরমেন্সের ব্যাপার থাকে, দক্ষতা, দক্ষতা। এখন আই এম গুড ইন ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে ভালো হতেই পারেন, আপনি ওই ল্যাঙ্গুয়েজে গ্রামার ভালো জানতে পারেন। হ্যাঁ, ওই ল্যাঙ্গুয়েজে ধরেন আপনি গ্রামার ভালো জানা মানে কি আপনি স্পিকিং এ ভালো করবেন, স্পোকেন ইংলিশে ভালো করবেন, রিটেন ইংলিশে ভালো করবেন? অনেক মানুষ আছে গ্রামারে সব তামা তামা করে দিয়েছে, কিন্তু দেখবেন তাকে স্পোকেন ইংলিশে দেন, সে ভালো মতো সেন্টেন্স মেক করতে পারবে না। তাকে ভালো একটা ফ্রি হ্যান্ড রাইটিং দেন, সে ভালো লিখতে পারবে না। তো এই জন্য গুড ইন হচ্ছে মূলত ভালো বোঝায়, ভালো, দক্ষতা প্রকাশ করে না। আর যখন আপনি গুড অ্যাট বলবেন, এই যে এটা হচ্ছে দক্ষতা প্রকাশ করে সব সময়। যার কারণে আর স্পোর্টস কি আপনি ভালো হলে হবে? স্পোর্টস 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 কথাটার সাথে সাথে একটা মুভমেন্ট কথা আছে, আপনার পারফরমেন্স ভালো থাকতে হয়। এই জন্য কিন্তু আপনি আই এম গুড অ্যাট স্পোর্টস করতে হবে। কিন্তু আপনি আই এম গুড ইন ম্যাথমেটিক্স করতে পারেন, আই এম গুড ইন ইংলিশ বলতে পারেন, ভালো আপনি, কিন্তু ভালো মানে আপনি নিশ্চিত না যে আপনি দক্ষ। ঠিক আছে? তো যার কারণে আমরা যদি এরকম লিখি গুড অ্যাট স্পোর্টস হবে, গুড ইন স্পোর্টস হবে না কখনো, গুড অ্যাট স্পোর্টস, কারণ স্পোর্টস কথাটার সাথে একটা পারফরমেন্সের সম্পর্ক আছে। যার কারণে আপনি আই এম গুড অ্যাট স্পোর্টস, নট গুড ইন স্পোর্টস। ক্লিয়ার? আর ইন এবং অ্যাট এর আরেকটা যেটা আজ ল্যাঙ্গুয়েজে দিলাম আমি, এই সব এই যে উদাহরণটা, এন্ড গুড ইন ল্যাঙ্গুয়েজ। কিন্তু আপনি যখন বলছেন যে আপনি ল্যাঙ্গুয়েজে ভালো, কিন্তু আপনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভালো, মানে আপনার দক্ষতা আছে, তখন আপনি কি বলবেন? তখন আপনি এটা লিখবেন যে আই এম গুড অ্যাট স্পিকিং, স্পেসিফিক একটা ল্যাঙ্গুয়েজ দিবেন। হ্যাঁ, আই এম গুড অ্যাট স্পিকিং ইংলিশ, আই এম গুড অ্যাট স্পিকিং ইংলিশ, আই এম গুড অ্যাট স্পিকিং ইংলিশ। তাহলে এটা হচ্ছে আপনার দক্ষতা প্রকাশ করছে, অ্যাট এই যে স্পিকিং ইংলিশ। ঠিক আছে? একইভাবে আমি ইংলিশ জানি, আমি ইংলিশ জানি মানে কি আমি ভালো পড়াবো? তা তো না, কারণ অনেক ভালো ইংলিশ জানা, অনেক ভালো রেজাল্ট করা অনেক মানুষ আছে না, ভালো টিচার হইতে পারে না। মানে টিচার হওয়া এক বিষয়, ভালো জানা এক বিষয়। যারা ভালো রেজাল্ট করে, সিজিপিএ ভালো হয়, তারাই যে সবসময় ভালো টিচার হয় নট নেসেসারি। কারণ অনেক ভালো রেজাল্টধারীও ভালো টিচার হতে পারে, কারণ বোঝানোর ক্ষমতা রেজাল্টের উপর ডিপেন্ড করে না। অনেক কম রেজাল্ট নিয়ে, কম সিজিপিএ নিয়েও ভালো টিচার হয়েছে, বা ওই দেশের টিচার হয় অনেক সময়, কলেজে দেখবেন, স্কুলে। কিভাবে? তো আমি যখন বলছি যে আই এম গুড ইন ইংলিশ, আই এম গুড ইন ইংলিশ, হ্যাঁ আমি ইংলিশ ভালো জানি, এটা কিন্তু আমার দক্ষতা প্রকাশ করে না। কিন্তু আমি যখন লিখবো যে আই এম গুড অ্যাট টিচিং ইংলিশ, আর এই ইংলিশ শব্দটা স্পোর্টস এর মতো না, যে আপনি এখানে কেন ইন মানে অ্যাড বসাইতে পারবেন না, এখানে ইংলিশের আগে অ্যাড বসাইতে পারবেন না, এই কারণে কারণ ইংলিশ শব্দটি কিন্তু স্পোর্টস এর মতো পারফরমেন্স বোঝায় না, এরকম কোনো শব্দ না। যদি এই শব্দটা ইংলিশটা স্পোর্টস হতে, তাহলে অ্যাড দিতে পারেন, কারণ ওটা একটা পারফরমেন্সের সাথে সম্পর্ক আছে, কারণ স্পোর্টস মানে হচ্ছে পারফরমেন্স। তাহলে এখানে আই এম গুড ইন ইংলিশ হবে, কিন্তু আপনি যখন ইংলিশ শেখানোর ক্ষেত্রে আই এম গুড অ্যাট টিচিং ইংলিশ, অথবা আই এম গুড অ্যাট স্পিকিং ইংলিশ, আই এম গুড অ্যাট লিসনিং ইংলিশ, আমি ইংলিশে লিসনিং এ খুব ভালো, আই এম গুড ইন সরি আই এম গুড অ্যাট রাইটিং ইংলিশ। আই এম গুড এট স্পিকিং হিন্দি, হ্যাঁ ঠিক আছে। আই এম গুড এট ইংলিশ না, আই এম গুড এট ইংলিশ হবে না, আই এম গুড ইন ইংলিশ হবে। আই এম গুড এট স্পিকিং ইংলিশ, লিসনিং ইংলিশ, রাইটিং ইংলিশ। কারণ ইংলিশ কথাটা কিন্তু পারফরমেন্স নির্দেশ করে না, বিষয় নির্দেশ করে।
অনেকে লিখছেন আই এম গুড অ্যাট ম্যাথ, নাকি আই এম গুড ইন ম্যাথ। আই এম গুড ইন ম্যাথ, কিন্তু আপনি যখন আই এম গুড ইন ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস হতে পারে। ম্যাথ জানা মানেই যে আপনি ম্যাথে ভালো করবেন তা তো না। এখন ম্যাথ মানে কি পারফরমেন্স সবসময় বোঝায়? ম্যাথের আপনি অনেক কিছু ভালো জিনিস জানেন। অবশ্যই এখানে একটু কনফিউশন আছে, অনেকে দুইটাই করে, কারণ পারফরমেন্সের সাথে যেমন ম্যাথ, আবার অনেকে বলে যে পারফরমেন্সের সাথে আছে, তাহলে এখানে আমরা গুড ইন করতে পারি, গুড অ্যাট করতে পারি, আই এম গুড এট ম্যাথ। কিন্তু না, সাবজেক্ট বোঝে, ওটা সাবজেক্ট বোঝে। সাবজেক্ট সম্পর্কে আপনার অনেক নলেজ থাকতে পারে, কিন্তু আপনার পারফরমেন্সে থাকতে হবে। সো গুড এট সবসময় পারফরমেন্স রিলেটেড অ্যাক্টিভিটি, আর এটা হচ্ছে ফিল্ড বা সাবজেক্ট। অনেকে লিখছেন যে আই এম, কেউ একটা মানে পোস্ট করেছেন আই এম গুড ইন বেড। আসলে এই এক্সাম্পলটাতে আমি যাব না, এটা 18+ এক্সাম্পল, এটাতে আমি যাব না, এটা বুঝে নেবেন। মানে এটা একদম পোস্ট করেছেন এই জন্য বললাম। পোস্ট করার আগে একটু খেয়াল করবেন যে কি পোস্ট করছেন। ওই একটা টার্ম আছে, ইংলিশ লিটারেচারে একটা টার্ম আছে, হ্যাঁ, হ্যাঁ, একটা টার্ম আছে যেটাকে হচ্ছে মূলত হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয়। এই মুহূর্তে আমার টার্মটা মনে পড়ছে না, ডিরেক্ট বলবেন, একটু রাফ জিনিসগুলো ঘুরিয়ে পেঁচিয়ে বলবে, সেরকম। সো এরকম মানে আই এম গুড ইন বেড, এটা আসলে ভিন্ন প্রসঙ্গে 18+ কমেন্ট, সো ওটা বাদ দিচ্ছি আমরা। সো আমরা এই যে জিনিসগুলো জানলাম, এখানে সবগুলো সহজ ছিল। আমি বললাম যে গুড অ্যাট, যেটা ছিল হচ্ছে দক্ষতা, গুড ইন, হ্যাঁ, গুড ইন মানে হচ্ছে কি যেটা ভালো। অ্যাফ্রেড অফ আমরা বলছি ভীত, অ্যাফ্রেড অফ। আর মজার ব্যাপার হচ্ছে কি যে এই যে প্রিপোজিশন গুলো ছিল না, আমরা যতগুলো প্রিপোজিশন নিয়েছি, এই প্রিপোজিশনাল গড়ে মানে প্রিপোজিশনের পরে কিন্তু সাধারণত যদি কোনো ভার্ব আসে সেটার সাথে আইএনজি যোগ হয়। এটা খুবই কমন নিয়ম যে যে কোনো প্রিপোজিশনের পরে যদি কোনো একটা ভার্ব আসে সেটা আইএনজি যুক্ত হয়। কারণ কি? কারণ প্রিপোজিশনের পরে তো নাউন হয়। যেহেতু প্রিপোজিশনের পরে নাউন হয়, তো নাউন না হলে যদি কোনো ভার্ব আসে বাই চান্স, তাহলে সেটাকে আইএনজি যোগ করে নাউন বানাতে হয়, জেরান বানাতে হয়, নাউন বানাতে হয়। এই জন্য কিন্তু নাউন যোগ করতে হয়। কিন্তু নাউনের সবসময় যে ভার্ব আসবে নট নেসেসারি, ভার্বের জায়গায় কিন্তু সরাসরি কোনো নাউন আসতে পারে। ওই যে সাবজেক্টিভ কোনো নাউন আসতে পারে, হ্যাঁ, ওই ফিল্ডের কোনো নাউন আসতে পারে, সেই নাউনগুলো তো আসতেই পারে। কিন্তু এখানে যতগুলো আমি দিয়েছিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসলে নাউন হবে যদি সেটা প্রিপোজিশন হয়। অবশ্যই এগুলো প্রিপোজিশন। যেমন আই এম অ্যাফ্রেড অফ, অ্যাফ্রেড অফ সরাসরি দিতে পারে, একটা নাউন হতে পারে যে আই এম, হ্যাঁ, অ্যাফ্রেড অফ কি, অ্যাফ্রেড অফ ধরেন ডগস, কেউ কুকুর দেখে ভয় পেতে পারে, আই এম অ্যাফ্রেড অফ ডগস। হ্যাঁ, কিন্তু যদি এখানে একটা ভার্ব আসে তাহলে কি হবে? ধরেন আই এম অ্যাফ্রেড অফ আসলো, আই এম অ্যাফ্রেড অফ, এখানে আসলে ধরেন সুইম, এটা ব্র্যাকেটে আছে, তাহলে এটা কি হবে? অবশ্যই আইএনজি যোগ করে দিবেন, নাউন বানাতে হবে তো, হ্যাঁ, ঠিক আছে। তো আই এম অ্যাফ্রেড অফ সুইমিং হবে, হ্যাঁ। কেউ কেউ লিখছেন যে পিজে ফিটিকিটস এর বইয়ে গুড এন্ড ম্যাথ আছে। হ্যাঁ, আমি তো বললাম যে এই যে ম্যাথ ওয়ার্ডটার সাথে একটু কন্ট্রোভার্সি আছে, কারণ ম্যাথকে যখন আপনি সাবজেক্ট হিসেবে কাউন্ট করবেন তখন হচ্ছে আপনি ইন বসাতে পারবেন। আবার পিজে ফিটিকিটস এ অ্যাড আছে, এটা আমিও জানি। আবার ম্যাথকে যখন আপনি পারফরমেন্স মানে ম্যাথ মানে কি অঙ্ক হিসেবে কাউন্ট করবেন, অঙ্ক মানে কি যে ম্যাথমেটিক্যাল যে টার্ম ম্যাথ, ম্যাথকে যদি আপনি বিষয় হিসেবে কাউন্ট করেন তাহলে অবশ্যই গুড ইন আসবে। কিন্তু আপনি যদি ম্যাথকে ম্যাথমেটিক্যাল টার্ম অর্থাৎ ম্যাথ মানে অঙ্ক, সাম, এটা যদি ধরেন, হ্যাঁ, তাহলে ম্যাথকে কিন্তু আপনি অবশ্যই গুড অ্যাড দিতে পারবেন। এটা পারফরমেন্স, কারণ গণিত অঙ্ক করা এটা একটা পারফরমেন্সের সাথে সম্পর্কিত। তো এটা দিয়ে দুটোই ব্যবহার করা যায়। ম্যাথ যদি ম্যাথমেটিক্স লিখেন তাহলে কিন্তু আপনি গুড ইন লিখতে হবে, ম্যাথমেটিক্স। সমস্যা হচ্ছে যে ম্যাথ কথাটা দিয়ে ম্যাথমেটিক্স সাবজেক্টটাকেও বোঝায়, অথবা শুধু ম্যাথ এই অঙ্ককেও বোঝায়, হ্যাঁ, ঠিক আছে। গুড অ্যাট এবং গুড ইনের মধ্যে এই জায়গাটায় তফাৎ আছে। তো একটু মাথায় রাখবেন যে ম্যাথমেটিক্স যদি হয় এটা হলো, একটু বলি, ম্যাথমেটিক্স এটা কিন্তু আমাদের বিষয়, তাই না? গুড ইন, আপনি যখন ম্যাথ বলছেন এটা বিষয় হতে পারে, অঙ্ক হতে পারে, ক্যালকুলেশনের ব্যাপার তো, তখন কিন্তু আপনি এটাকে গুড
অ্যাট এবং ইন এই কারণে যে এখানে আপনি ম্যাথ কথাটা দিয়ে কিন্তু সাবজেক্টও বোঝাতে পারেন। এখন অনেকে বলছে যে আমি তো সবসময় গুড অ্যাট ম্যাথমেটিক্স করে আসছি, সেটা কি ভুল আছে? আসলে সমস্যা হচ্ছে ম্যাথ কথাটা নিয়ে, ম্যাথ কথাটা নিয়ে। ইংলিশে এই কথাটা নাই। এই ম্যাথ কথাটার সাথে ক্যালকুলেশনের সাথে সম্পর্ক আছে, যে স্পোর্টস যেরকম এইরকম দেখবেন যে গুড অ্যাট এবং গুড ইন নিয়ে যেটা কন্ট্রোভার্সি আছে এরকম ওয়ার্ড আসবে না, ঠিক আছে? কারণ ম্যাথমেটিক্স বা এই কথাটার সাথে ক্যালকুলেশনের একটা সম্পর্ক আছে। ম্যাথ মানে তো গণিত, মানে ক্যালকুলেশনের বিষয়। যে ইংলিশ মানে কিন্তু সবসময় মানে ক্যালকুলেশন, আপনার পারফরমেন্স লাগবে না এখানে। আপনি গ্রামার জানতে পারেন, ভোকাবুলারি অনেক জানতে পারেন, কিন্তু ব্যবহার নাও করতে পারেন। হ্যাঁ, এটা আরো যদি কারো ব্যক্তিগত ভাবে যদি আরো বোঝার দরকার হয় তাহলে আমাকে নক করবেন মেসেঞ্জারে, আমি আছি অ্যাভেলেবল। ওকে, সো আমরা এটা বলছি যে এখানে ভীত, এখানে এখন আমি বললাম যে অ্যাফ্রেড এর পরে অফ দিয়ে একটা আমরা সরাসরি নাউন আসলে এরকম। এখন আমার এখানে ভার্ব আসছে, তাহলে আমি কি করব? এই প্রিপোজিশনের পরে যে কোনো ভার্ব আসলে এটার সাথে কিন্তু আইএনজি যোগ করতে হবে। সুইমিং হবে, সুইমিং করতে হবে, ঠিক আছে? তো এই জন্য বললাম যে এখানে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আমি দিয়েছি এগুলোর পরে কিন্তু প্রিপোজিশন আছে। সো প্রিপোজিশনের পরে কিন্তু সাধারণত একটা ভার্ব আসলে কিন্তু আইএনজি যোগ হয়, ঠিক আছে? সো রেডি ফর আমরা জানি প্রত্যেকটা প্রস্তুত, অ্যাফ্রেড অফ ভয় পাওয়া, কনভিন্স অফ মানে কি কোনো কিছুতে রাজি হয়ে যাও, কাউকে ইনফ্লুয়েন্স করে রাজি করানো টেকনিক্যালি। ইন্টারেস্টেড ইন আমরা বলি যে আগ্রহ, কোনো বিষয়ের উপর আগ্রহ থাকে, এই জন্য একটা ইন হয় এখানে। কোনো বিষয়ের উপর। ক্লোজ টু মানে হচ্ছে কাছাকাছি, যেটাকে অ্যাডজাসেন্ট টু সিনোনিম হিসেবে ক্লোজ টু অ্যাডজাসেন্ট মানে অ্যাডজাসেন্ট টু হয়, ক্লোজ টু হয়, দুটো হয়। হ্যাঁ, অ্যাডজাসেন্ট টু হয়, এটা হয়, বা ক্লোজ টু সেম। হ্যাঁ, আচ্ছা, এরপরে ছিল হচ্ছে কিন অন, কোনো কিছুতে একটু আগ্রহ, আগ্রহ থাকা, কিন অন। হ্যাঁ, কোনো কিছু বিষয়ের উপর আগ্রহ থাকা, কিন অন, কিন অন, কোনো বিষয়ের উপর আগ্রহ থাকা। সো এই যে কোনো কিছু উপলক্ষে বা কোনো কিছুর উপর, যেমন আমরা বলি যে রাইট এ প্যারাগ্রাফ অন, আমরা অন দিই কেন? এটার উপর লিখেন। এই অন বলতে সরাসরি আক্ষরিক অর্থে এটার এই যে উপর, এটা কিন্তু না, কোন একটা বিষয়ের উপর। এই জন্য কিন অন, আমার কোন একটা বিষয়ের উপর আগ্রহ থাকে, মানে আগ্রহ থাকলে কিন অন সেটা। হ্যাঁ, এটা। ওকে, এরপরে হচ্ছে যেটা ছিল হচ্ছে যে কন্টেন্ট উইথ, সেটা আমরা সবাই জানি। কন্টেন্ট মানে হচ্ছে সন্তুষ্ট, আর যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকাটাই আমরা সবসময় বলেছি স্যাটিসফাইড উইথ, কন্টেন্ট উইথ সেম। মানে আমাদের সেন্টেন্স এরকম হওয়া উচিত যে আই হ্যাভ টু বি স্যাটিসফাইড, সরি আই হ্যাভ টু বি কন্টেন্ট উইথ, হ্যাঁ, উইথ হোয়াট আই হ্যাভ। এটা আমরা লিখতে পারি, একটু বড় করতে পারি, হোয়াট আই হ্যাভ। I have to content with what I have। তাহলে আমার যে আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত, এই জন্য এখানে কন্টেন্ট উইথ, যা আছে সেটা নিয়ে আমার সন্তুষ্ট থাকা উচিত, এটা। আমরা নতুন যে ইয়েগুলোতে আসবো একটু আমরা দেখে নিব। হ্যাঁ, খেয়াল করে দেখেন, আমরা কয়েকটা নতুন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিছি আজকের জন্য। সেটা হচ্ছে, লিখে নেন। হ্যাঁ, ফ্রি ফ্রম, নাম্বার 2 সেফ ফ্রম, নাম্বার 3 অ্যাস্টনিশড বাই। হ্যাঁ, 4 নম্বর হচ্ছে eligible for, grateful for, এবং টু দুটোই হয় এখানে। অবশ্যই ব্যবহারটা জানবেন, আমি ক্লাসে অবশ্যই আলোচনা করব। এরপর হচ্ছে capable of। হ্যাঁ, এটা হলো 6 নাম্বার। 7 নম্বর হচ্ছে jealous of। 8 নম্বর হচ্ছে proud of। 9 নম্বর হচ্ছে superior।
সুপেরিয়র টু। আপনারা জানেন সুপেরিয়র, সিনিয়র, জুনিয়র এগুলো হচ্ছে আহ, সবসময় টু নেয়, হ্যাঁ। তারপর হচ্ছে ব্লেসড উইথ। আচ্ছা, অনেকে একজন মনে কমেন্ট করেছেন যে কি নন পছন্দ করা। হ্যাঁ, কি নন পছন্দ করা মানে হচ্ছে যে, আচ্ছা সরি একটুখানি হয়তো ভুল হচ্ছে আমার, যে কি নন পছন্দ করা ওই যে যেটা আগ্রহ থাকে সেটাই পছন্দ করা বোঝায়। মানে হচ্ছে কি, কি নন মানে কিন্তু হচ্ছে ভার্ব না, মানে পছন্দ করা বোঝাবে না। হ্যাঁ, মানে পছন্দনীয়, মানে যেটাতে আপনার আগ্রহ আছে। এখন কিন কথাটা তো আসলে ভার্ব না, তাই না? যার কারণে আমরা এটা কিন্তু অ্যাজেটিভ হিসেবে ব্যবহার করছি, যার কারণে কিন্তু পছন্দ করা হবে আগামী দিনের জন্য। আর ভোকাবুলারি আমি শেষ করব। ভোকাবুলারি কি শুরু করবো? অবশ্যই শুরু করা উচিত, যেহেতু সময় আমরা নিয়েছি, একটু সময় নেই। ভোকাবুলারিটা আমি যেহেতু আপনাদের প্ল্যান করে রেখেছি, শুরু করি। হ্যাঁ, তো ভোকাবুলারি আমরা শুরু করছি। এটা লিখে নিয়েছেন নিশ্চয়ই এতক্ষণে, আমি মুছে দিলাম। একটু সময় নিচ্ছি না, হ্যাঁ একদম সময় লাগছে কত, 19 বাজে। আচ্ছা, আর 5 মিনিট হতে সময় লাগবে, 5 মিনিট সময় লাগবে। তো দেখেন, আমি যে ভোকাবুলারিটা আপনাদের আজকে আলোচনা করবো সেটা হচ্ছে, আমরা অবশ্যই রুট ওয়ার্ড, গ্রিক রুট ওয়ার্ড অনুযায়ী, গ্রিক রুট ওয়ার্ড, ঠিক আছে? তো সেটা হচ্ছে যে গ্রাফিন, এটা, এটার অর্থ হচ্ছে টু রাইট, টু রাইট। গ্রাফিন, GRAPHEIN। সরি একটু সময় নিচ্ছি, হ্যাঁ। ওকে, সো আমি বলছি যে গ্রাফিন, এই যে টু রাইট এই শব্দটি, ঠিক আছে? তো এটা অর্থ হচ্ছে কি লেখা, লেখা, হ্যাঁ। তো এখান থেকে আমরা যে শব্দটা নিয়ে আসতে পারি, গ্রাফোলজি, গ্রাফোলজি। গ্রাফোলজি মানে হচ্ছে কি, লিপি, লিপি মানে হচ্ছে যে লেখা, হ্যাঁ। গ্রাফোলজি লিপি, এটা কিভাবে এসেছে খেয়াল করে দেখেন। গ্রাফো অর্থাৎ এই লজি, গ্রাফো আসলে মূলত এটা ওই যে গ্রাফিন থেকে এসেছে, হ্যাঁ। গ্রাফিন এটা হচ্ছে টু রাইট মানে লেখা, আর লজি হচ্ছে মূলত যেটাকে বোঝায় সায়েন্স বা স্টাডি। তাহলে হচ্ছে যে লেখালেখি নিয়ে যে বিষয় আলোচনা করে সেটা হচ্ছে কিন্তু গ্রাফোলজি, লিপি। এখান থেকে কিন্তু বায়োগ্রাফি আসছে, যে ওয়ার্ডটা আমি বলতেছিলাম যে যেটা আসছে পরীক্ষায়, হ্যাঁ। গ্রাফোলজি, তো গ্রাফি থেকে এসছে, গ্রাফিন, ঠিক আছে? দ্বিতীয় নাম্বার ওয়ার্ড এখান থেকে। তাহলে আপনি কি করতে পারবেন? গ্রাফোলজিস্ট, এটা করতে পারবেন। তাহলে ইনি, এই ব্যক্তিটা যিনি হচ্ছে হস্তাক্ষর বিদ্যা নিয়ে পড়াশোনা করে, ব্যক্তিবাচক। গ্রাফোলজি হচ্ছে বস্তুবাচক, যে আমরা বলছি যে অ্যাবস্ট্রাক্ট নাউন এটা, আর গ্রাফোলজিস্ট হচ্ছে মানে ব্যক্তিবাচক নাউন, ঠিক আছে? সেজন্য গ্রাফোলজিস্ট আর গ্রাফোলজি একই জায়গা থেকে, কিন্তু যিনি মানে হস্তাক্ষর লেখা নিয়ে, মানে হস্তাক্ষর লেখা বা কি বলি এটাকে, হস্তাক্ষর বিশ্লেষক, তাকে আমরা গ্রাফোলজি বলি, গ্রাফোলজিস্ট বলি।
লেখা যেতে পারে, অথবা হচ্ছে হস্তাক্ষর বিশ্লেষক, সেটা বলতে পারি আমরা। হ্যাঁ, কলিগ্রাফি তাহলে হচ্ছে কলি মানে কি বিউটি বোঝায়, আর গ্রাফি মানে হচ্ছে গ্রাফিন থেকে লেখা। তাহলে সুন্দর লেখা যেটা, অর্থাৎ সুন্দর লেখা নিয়ে যেটা হাতের লেখা সুন্দর করার জন্য যে বিদ্যাটা থাকে সেটা হচ্ছে কলিগ্রাফি। সুন্দর হাতের লেখা মানে বিউটি অফ হ্যান্ড রাইটিং, সেটা হচ্ছে কলিগ্রাফি। ওকে, সো 3 নাম্বার গেল। আচ্ছা, নাম্বার 4, মজার ব্যাপার হলো আমরা একটু আগে যেটা বললাম কলিগ্রাফি, সেটার বিপরীত শব্দ হচ্ছে ক্যাকোগ্রাফি। হ্যাঁ, কলিগ্রাফির বিপরীত শব্দ হচ্ছে ক্যাকোগ্রাফি, হয়তো শুনে থাকবেন, নাও শুনতে পারেন। কলিগ্রাফি মানে হচ্ছে সুন্দর হাতের লেখা। এমন কিছু আছে না লোক যাদের হাতের লেখা সুন্দর না, হাতের লেখা দেখে মনে হবে যে পায়ের লেখা, এরকম আছে না লোক? হ্যান্ড রাইটিং না, লেগ রাইটিং। ঠিক আছে, তাহলে এই কলিগ্রাফির বিপরীত হচ্ছে ক্যাকোগ্রাফি। কারণ আপনার দেখেন পরীক্ষায় কিন্তু কলিগ্রাফি এসেছে, বায়োগ্রাফি এসেছে, ঠিক আছে? তো কলিগ্রাফির পরিবর্তে যে ক্যাকোগ্রাফি আসবে না, তার মানে কি? এটার মানে হচ্ছে হার্শ বা ব্যাড। তার মানে যে হাতের লেখা খুবই খারাপ, বিশ্রী, তাকে বলে ক্যাকোগ্রাফি। ঠিক আছে, 5 নম্বর আমি এটা সংক্ষেপে লিখে দিচ্ছি। কার্ডিওগ্রাফ যেটা আপনারা পান 6 নম্বরে, ফটোগ্রাফ, এই সবগুলো কিন্তু এই একটা অরিজিন থেকে এসেছে, গ্রাফিন থেকে এসেছে। কার্ডিওগ্রাফ, গ্রাফিন আর ফটোগ্রাফ, এগুলো আপনারা বের করবেন। আমি আগামী দিনে আরো আলোচনা করবো, এটা নিয়ে একটু আলোচনা করবো। হ্যাঁ, আমি আজকে সংক্ষেপে যে অনেক চলে গেছে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ফোনোগ্রাফ, গ্রাফিন থেকে এসেছে। আর 8 নম্বর হচ্ছে টেলিগ্রাফ। নাম্বার 9 বায়োগ্রাফি। এই শব্দগুলো কিন্তু ওই গ্রাফিন থেকে এসেছে, গ্রাফিন থেকে। একটু আলোচনা করার সুযোগ করে দিলাম, বাসায় একটু পড়েন এগুলো নিয়ে, যেহেতু ক্লাসের সময় অনেক শেষ হয়ে গেছে, আমি এখানেই শেষ করছি। আগামী ক্লাসটা আগামী দিন শনিবার সকালে আমরা আবারও ডিটারমিনার্স পড়বো। সরি, 2 ক্লাসে শেষ হচ্ছে না, আমার আরেকটা ক্লাস লাগবে এটার উপর। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই যে ক্যাকোগ্রাফি, কার্ডিওগ্রাফ, ফটোগ্রাফ, ফোনোগ্রাফ, টেলিগ্রাফ, এই সবগুলো কিন্তু ওই গ্রাফিন রুট ওয়ার্ডটা থেকে এসেছে। তো আমরা এরকম রুট ওয়ার্ড দেখে দেখে এবং পরীক্ষায় যে শব্দগুলো এসেছে ওই শব্দগুলোর রুট ওয়ার্ড ধরে ধরে আমরা কিন্তু পড়বো। সো হতাশ হওয়ার কিছু নেই যে আপনাদের পরীক্ষায় যে ওয়ার্ড গুলো এসেছে সেগুলো আলোচনা করছি না কেন, কারণ বায়োগ্রাফি এসেছে পরীক্ষায়, দেখবেন কলিগ্রাফি এসেছে। ঠিক আছে, যে এর আগে যেমন একটা আমি আলোচনা করছিলাম, ওখান থেকেও কিন্তু অ্যাস্ট্রোলজি এসেছে, অ্যাস্ট্রোনট এসেছে। তো ওই শব্দগুলো ওইগুলোকে রুট ওয়ার্ড ধরেই আমরা ওর পাশাপাশি যে যতগুলো রুট ওয়ার্ড আছে সেগুলো শিখে নেব, কারণ বাই চান্স কোথা থেকে আসবে বলা যায় না ভোকাবুলারি। ঠিক আছে, কিন্তু রুট ওয়ার্ড ধরে শিখলে হবে কি, আপনি দক্ষতা অর্জন করতে পারবেন ভোকাবুলারিতে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আমি শেষ করছি এখানে। আর গ্রুপ রাতে খুলে আপনাদেরকে জয়েন করতে বলবো, আপনাদের প্রশ্ন যত রকম জিজ্ঞাসা সেখানে পোস্ট করবেন, জানাবেন। হ্যাঁ, ভালো থাকবেন।